স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আপনারা আমাকে সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এইটাও একটু কমেন্টে জানাবেন। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এইটাও একটু কমেন্টে জানাবেন। আজকে মূলত আমরা কোষ গঠন পর্ব 13তে রয়েছি, এবং আজকের এই ক্লাসটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ ক্লাস। আজকের এই ক্লাসটা এই চ্যাপ্টারের শেষ ক্লাস। আমরা রয়েছি কোষ গঠন। কি ব্যাপার, হাইলাইটার কাজ করতেছে না কেন? জাস্ট এ মিনিট। আজকে আমরা রয়েছি কোষ গঠন পর্ব 13তে। আচ্ছা, ওকে ফাইন, পর্ব 13তে। কি ব্যাপার, হাইলাইটার কাজ করছে না? ওয়েট, জাস্ট এ মিনিট। সাদা কালার কি কাজ করে না? হ্যাঁ, কাজ করতেছে, এবার কাজ করতেছে। ওকে, আচ্ছা, একটা লেখার উপর কাজ করতেছে কিন্তু এখানে যে কাজ করতেছে না, সরি ফর দ্যাট। বুঝলাম না, চ্যাট জিপিটি লাগবে নাকি কাজ করাইতে এখানে? আচ্ছা, পর্ব 13তে রয়েছে। আজকে আমরা রয়েছি পর্ব 13তে। তো আজকে আমরা কি পড়বো? সাউন্ড কম, ফাতেমা ইসলাম। আচ্ছা, শুধু কি ফাতেমার কাছেই সাউন্ড কম নাকি সবার কাছে সাউন্ড কম? একটু জানান তো আমাকে। শুধু কি ফাতেমার কাছেই সাউন্ড কম নাকি অন্য সবার কাছেও সাউন্ড কম? একটু জানান আমাকে, দেখি। তানজিনা, ওয়ালাইকুম আসসালাম। রাব্বি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমাদের। আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এই যে আমরা চ্যাপ্টারটা শেষ করলাম, তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি কি কি লাগবে বা কি কি পড়বো আমরা, কি কি পড়বো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আমি হচ্ছে এখানে অ্যাড করে দিলাম যে এই চ্যাপ্টারের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি পড়তে হবে বা কোন টপিকটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার আগে আমাকে একটু ফিডব্যাক দেন যে সাউন্ড সহ যাবতীয় যা কিছু আছে সব কিছু ক্লিয়ার কিনা। এটা একটু আমাকে ফিডব্যাক দেন। সব কিছু ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, এটা একটু ফিডব্যাক দেন আমাকে, সব কিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিকঠাক। আচ্ছা, তাহলে ফাতেমা যে বলছিল ফাতেমার এখানে সাউন্ডের প্রবলেম, তার মানে মোস্ট প্রবেবলি এটা ওর নিজের যে টেকনিক্যাল ফল্ট, নিজের টেকনিক্যাল ইস্যুস। আপনারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ফ্রেন্ডদেরকে একটু চটজলদি মেনশন দিয়ে দেন। ঠিক আছে, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক পড়বো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক পড়বো, এবং এই টপিকটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডটা একটু ক্লিয়ার হবে, কেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখেন, কোষ ও একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন, এই জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেইনলি রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে। 19-20 সালে আসছে, ডেন্টালে আসছে। আবার ডেট মানে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, আচ্ছা, 13-14 সালে আসছে, 11-12 সালে আসছে, 9-10 সালে আসছে। অ্যাকচুয়ালি এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে জিনিসটা লাগবে আপনাকে, সেই টপিকটা অ্যাকচুয়ালি এইভাবে না লিখে আমরা বলতে পারি বেসিক কনসেপ্ট অফ সেল। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই জিনিসগুলো লাগবে। যেহেতু এটা চ্যাপ্টারের শেষ অধ্যায়, মানে আজকে শেষ ক্লাস, আমি দেখাই দিতেছি। ঠিক আছে, আচ্ছা, বেসিক কনসেপ্ট অফ সেলের মধ্যে মানে হচ্ছে একটা সেল বা কোষে কি থাকে কি থাকে না, কোষে কি থাকে আর কি থাকে না, এই টাইপের প্রশ্ন আসবে। ঠিক আছে, একটা কোষে কি থাকে কি থাকে না, এবং কোষের যে প্রকারভেদ, যেমন আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। ঠিক আছে, এই বোর্ড নাকি ঝাপসা দেখা যায়? আচ্ছা, ফাতেমা আনজুম দেহাল, নট শিওর অ্যাবাউট দ্যাট। সোহেল, বোর্ড নাকি ঝাপসা দেখা যায়, দেখো তো। আমাদের সোহেল ভাই আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, ওকে, বোর্ড নাকি ঝাপসা দেখা যায়। প্রকারভেদটা কি কি? আদি কোষ और প্রকৃত কোষ और प्राणी कोष और उद्भिद कोष, देह कोष और जनन कोष। এদের যে বেসিক কনসেপ্টটা এই বেসিক কনসেপ্টগুলো লাগবে, এবং এক্সাম্পলটা লাগবে। উদাহরণটা লাগবে। বেসিক কনসেপ্ট এবং উদাহরণটা লাগবে। ঠিক আছে, সোহেল ভাই সব ক্লিয়ার করে দিয়েছে। ওকে ফাইন। আচ্ছা, এরপর কোষ প্রাচীর থেকে রিসেন্ট টাইমে আমাদের প্রশ্ন আসছে মেডিকেলে 20-21 সালে। অ্যাকচুয়ালি কোষ প্রাচীর থেকে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে,
যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কার কোষ প্রাচীর কি নির্মিত, কার কোষ প্রাচীর কি নির্মিত, ঠিক আছে। আচ্ছা, কার কোষ প্রাচীর কি নির্মিত, যেমন ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নির্মিত, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নির্মিত, আমরা জানি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান নির্মিত। ঋতুপর্ণা বারোই, ভাই আপনাকে মেনশন দিয়ে একটা প্রশ্ন করেছিলাম, আপনি উত্তর দেন নাই। ঋতুপর্ণা বারোই, প্রশ্নটা কি আসলে অ্যামাইনো অ্যাসিডের কোড রিলেটেড কোনো প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিডের কোড রিলেটেড কোনো প্রশ্ন কিনা আমাকে বলেন। আপনি তাহলে আমাকে মেনশন দিয়েছিলেন, আমি দেখছি প্রশ্নটা, বাট যেহেতু আমি এটা এখন পড়াই নাই, পরের ক্লাসে পড়াবো, এই কারণে আমি আনসার দিই নাই। এইটাই আমি আজকে পড়াবো, ঠিক আছে। যদি আমি না পড়াইতাম তাহলে আমি আনসার দিয়ে দিতাম, ঠিক আছে। আমাকে একটু ফিডব্যাক দিয়ে ঋতুপর্ণা বারোই, আমি যেটা বলছি এটা রাইট কিনা। আচ্ছা, তারপর উদ্ভিদের কোষ প্রাচীরে বেসিক্যালি কি কি আছে, উদ্ভিদের কোষ প্রাচীরে বেসিক্যালি কি কি আছে কি কি নাই, উদ্ভিদের কোষ প্রাচীরে কি আছে কি নাই, এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে। কোষ ঝিল্লি থেকে মেডিকেল প্রশ্ন আসছে 11-12 সালে, 5-6 সালে, 2-3 সালে, যাই হোক। দেখেন আমরা মেইনলি এইগুলা বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। রাইবোজোম, রাইবোজোমও খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার টপিক, খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে 18-19 সালে, 11-12 সালে, 6-7 সালে ডেন্টালে প্রশ্ন আসছে। রাইবোজোম থেকে রাইবোজোমের যে কাজটা মেইনলি, রাইবোজোম কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে। এবং প্রোটিন তৈরি হয় কোন প্রক্রিয়ায়, ট্রান্সলেশন প্রক্রিয়ায়, ট্রান্সলেশন প্রক্রিয়ায়, ট্রান্সলেশন প্রক্রিয়ায়। কে কে হেল্প করে এখানে, টিআরএনএ হেল্প করে, এমআরএনএ হেল্প করে, আর কে হেল্প করে, বিভিন্ন কোডন হেল্প করে, বিভিন্ন কোডন হেল্প করে, ঠিক আছে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা বেসিক সহ আপনাকে এখান থেকে জানতে হবে যদি প্রশ্ন আনসার করতে চান। গোলগি বডি থেকে, গোলগি বডির কাজ, গোলগি বডির কাজ খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে 20-21 সালে, 13-14 সালে, 11-12 সালে, ডেন্টালে 9-10 সালে। তো আমাকে বলেন আলটিমেটলি আমরা এই চ্যাপ্টারের থেকে মেডিকেলের জন্য কি কি পড়বো, এই জায়গাটুকু আমরা বুঝছি কিনা বলেন, এই জায়গাটুকু আমরা বুঝছি কিনা বলেন, এই জায়গাটুকু বুঝছি কিনা আমরা এই জায়গাটুকু বুঝছি কিনা বলেন। আমরা কিন্তু এই জিনিসটুকু পড়বো, ঠিক আছে, এই জিনিসটুকু অ্যাকচুয়ালি পড়বো, ঠিক আছে। সরি, এই জিনিসটুকু আমরা এখান থেকে পড়বো। তারপর আমরা কি পড়বো আমাকে একটু ফিডব্যাক দিয়েন। আজকে বোটানির প্রথম অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, ওকে। ক্লিয়ার সবাই, ক্লিয়ার? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, আমি যে সাজেশনটা দিলাম আপনাদের, আলহামদুলিল্লাহ বুঝছে। আচ্ছা, এরপর দেখেন লাইসোজোম, লাইসোজোম থেকে লাইসোজোমের যে বেসিক কাজ, বেসিক কাজ, এটাকে কি বলা হয়, সুইসাইডাল স্কোয়াড বলা হয়, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা বা ওটোফেগি, বা ওটোফেগি, ওটোফেগি বলা হয়। এটা কি করে, ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় হেল্প করে, ফেগোসাইটোসিস করে, ফেগোসাইটোসিস করে। আচ্ছা, সব অঙ্গাণু থেকে একটা বেসিক জিনিস পড়বেন, সব অঙ্গাণু থেকে একটা বেসিক জিনিস পড়বেন, সেটা হচ্ছে এটা, কোন অঙ্গাণু, কোন অঙ্গাণু, কোন অঙ্গাণু কোথায় বেশি, কোন অঙ্গাণু কোথায় বেশি এবং কোথায় থাকে না, কোথায় থাকে না, কোন অঙ্গাণু কোথায় বেশি এবং কোথায় থাকে না। এই দুইটা থেকে যে কোনো একটা টাইপের প্রশ্ন আসবে। যেমন লাইসোজোম কোথায় বেশি থাকে, লাইসোজোম কোথায় অনুপস্থিত, প্লাস্টিড কার মধ্যে বেশি থাকে, প্লাস্টিড কোথায় অনুপস্থিত, মাইটোকন্ড্রিয়া কার মধ্যে বেশি থাকে, মাইটোকন্ড্রিয়া কার মধ্যে থাকে না। ব্যাপারটা হচ্ছে এমন আর কি, বুঝছেন। তো এই টাইপের ব্যাপারগুলো পড়তে হবে। দেখেন লাইসোজোম থেকে এই জিনিসগুলো জানলেই আমাদের চলবে। মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, মাইটোকন্ড্রিয়া তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার অন্যদিকে আপনার যে একাডেমিক আছে, একাডেমিকের জন্য কিন্তু আলটিমেটলি গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে 20-11 সালে, 12-13 সালে, ডেন্টালেও প্রশ্ন আসছে রিসেন্ট টাইমে 19-20 সালে, 16-17 সালে। মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়ার যে বেসিক ফাংশন, মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে, কোথায় কম থাকে, কোথায় বেশি থাকে, কোথায় কম থাকে, মাইটোকন্ড্রিয়ার যে গঠন, বেসিক গঠনটা, মাইটোকন্ড্রিয়ার কাজগুলা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং মাইটোকন্ড্রিয়াতে কোন কোন চক্র ঘটে, মাইটোকন্ড্রিয়াতে কোন কোন চক্র ঘটে, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই এখান থেকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আমরা প্লাস্টিড পড়বো। আমাদের এই প্লাস্টিডটা আরো গুরুত্বপূর্ণ, প্লাস্টিডটা আরো গুরুত্বপূর্ণ, প্লাস্টিডটা আরো গুরুত্বপূর্ণ। প্লাস্টিড 3 প্রকার, তাই না? ক্রোমোপ্লাস্ট, কোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এই জিনিসগুলো আমরা সবই পড়ছি, মনে করে দেখেন, রিকল করে দেখেন, আমরা সবই কিন্তু পড়ছি এগুলো। মাহফুজা হর, আচ্ছা দেখেন সব টেক্সট বুকই ভালো বাবা, সব টেক্সট বুকই ভালো। দেখেন আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে বলা আছে যে ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, ঠিক আছে। এখন মাহফুজা হকের বইয়ের মধ্যে কি লেখা আছে, ক্রোমোজোমের মধ্যে ভূত থাকে, এটা লেখা আছে, এটা লেখা নেই। ওইটার মধ্যেও লেখা আছে ক্রোমোজোমের মধ্যে কি থাকে, জিন থাকে, এটাই লেখা আছে। দ্য ফ্যাক্ট ইজ আপনাকে আলটিমেটলি
আপনাকে আলটিমেটলি এখান থেকে দেখতে হবে কোন বই থেকে প্রশ্নগুলা বেশি কমন পড়ে এবং কোন বইয়ের মধ্যে সহজ করে লেখা। হ্যাঁ, তো আমরা যদি আবুল হাসান স্যারের বইটা আর গাজী আজমল স্যারের বইটা দেখি তাহলে দেখবো এখান থেকে ইজিলি অনেক প্রশ্ন পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার চিত্র লাগবে কিনা? চিত্র তো আপনার এইচএসসি পরীক্ষার জন্য লাগবে, চিত্র এইচএসসি পরীক্ষার জন্য লাগবে, চিত্র এইচএসসি পরীক্ষার জন্য লাগবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তো কোনো চিত্র আসবে না, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো চিত্র আসবে না, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা হবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা হবে, সেখানে তো চিত্র আসবে না কোনো। চিত্র দিয়ে মেডিকেল এখনো পর্যন্ত আমি এমসিকিউ আসতে দেখি নাই আমার জীবনে। ঠিক আছে, আচ্ছা, আমি বলে দিব কোন কোন চিত্র আঁকতে হবে। আচ্ছা, এরপর দেখেন প্লাস্টিকটা গুরুত্বপূর্ণ। প্লাস্টিকের মধ্যে কি কি আছে ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ার না, সবার কাছে তো বোর্ড ক্লিয়ার মারুফ, শুধু আপনার কাছে ক্লিয়ার না, মানে সমস্যাটা কি বলেন তো আমাকে। প্লাস্টিক থেকে আমরা কি পড়বো? প্লাস্টিক থেকে পড়বো আমরা ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কার রং কি? যেমন জেন্থোফিলের রং হচ্ছে হলুদ, জেন্থোফিলের রং হচ্ছে হলুদ। কেরোটিনের রং কি? কেরোটিনের রং হচ্ছে কমলা, কেরোটিনের রং হচ্ছে কমলা। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের রং কি? সবুজ, ক্লোরোপ্লাস্টের রং কি? সবুজ। লিউকোপ্লাস্টের মধ্যে কি আছে? লিউকোপ্লাস্টের মধ্যে আছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, আর কি আছে? ইলায়োপ্লাস্ট, এগুলো আমরা পড়ছি মনে করে দেখেন। ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। কোনটা কোন ধরনের খাদ্য সঞ্চয় করে? কোনটা কোন ধরনের খাদ্য সঞ্চয় করে? এই যে অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয় করে, কার্বোহাইড্রেট। এলিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে, ইলায়োপ্লাস্ট ফ্যাট। দেখেন আলটিমেটলি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্লাস্টিকটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, মেডিকেলে রিটার্ন আসার সম্ভাবনা আছে কিনা? না না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। দেখেন মেডিকেলে 17-18 সালে প্রশ্ন, 16-17 সালে প্রশ্ন আসছে, 15-16 সালে প্রশ্ন আসছে। দেখেন 17 সালেও প্রশ্ন আসছে, 16 সালেও প্রশ্ন আসছে, 15 সালে প্রশ্ন আসছে, ডেন্টালে 17 সালে আসছে, 19 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্লাস্টিক, প্লাস্টিক খুবই গুরুত্বপূর্ণ। ফেরদৌস জিদান, পূর্বের ক্লাস না করলে এই ক্লাসের কিচ্ছু বুঝবেন না, পূর্বের ক্লাস না করলে এই ক্লাসের কিচ্ছু বুঝবেন না, এই ক্লাস করার দরকার নাই। দেখেন সেন্ট্রিওল, সেন্ট্রিওল থেকে ওই যে সেন্ট্রিওল কই বেশি থাকে, মানে সেন্ট্রিওল কোথায় থাকে কোথায় থাকে না, সেন্ট্রিওল কোথায় থাকে কোথায় থাকে না। সাইটোস্কেলেটন রিডিং দিবেন, জাস্ট নিউক্লিয়াস রিডিং দিবেন, নিউক্লিয়াস রিডিং দিবেন। ঠিক আছে, নিউক্লিয়াস রিডিং দিবেন, নিউক্লিয়াস রিডিং দিবেন, নিউক্লিয়াস রিডিং দিবেন। ঠিক আছে, আচ্ছা, ক্রোমোজোম খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমের কিছু সংখ্যা আছে, ক্রোমোজোমের কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো আসলে গুরুত্বপূর্ণ। কার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কয়টা, কার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কয়টা? ঠিক আছে, ক্রোমোজোমের সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ক্রোমোজোমের এখান থেকে আকৃতি, কোন জায়গায় ক্রোমোজোমের আকৃতি কি হয়? BLJI। ঠিক আছে, এবং ক্রোমোজোমের কিছু টপিক কোষ বিভাজনের সাথে মিলায়ে পড়তে হবে। ঠিক আছে, ক্রোমোজোমের কিছু টপিক কোষ বিভাজনের সাথে মিলায়ে পড়তে হবে বেসিক হিসাবে। ঠিক আছে, বেসিক হিসাবে পড়তে হবে। ভাইয়া কেন আজকে কোয়েশ্চেন? ঠিক আছে, শিওর, অবশ্যই। কেন কেন অবশ্যই প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্ন আনসার দেওয়াই তো আমি জন্যই তো এখানে আসি, তাই না? আচ্ছা, তাহলে কোষ বিভাজনের থেকে বেসিকটা কালেক্ট করতে হবে ক্রোমোজোমের। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন মেডিকেলে 15-16 সালে আসছে, 16-17 সালে আসছে, 14-15 সালে আসছে। ক্রোমোজোমটা কিন্তু গুরুত্বপূর্ণ, 3 স্টার। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ এবং আরএনএ, ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে, ডিএনএ এবং আরএনএ। আমরা জানি নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো শুধু মেডিকেলের জন্য, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমি চ্যাপ্টার এই মেডিকেলেরটা বলার পর আমি বলে দিব বোর্ড পরীক্ষার জন্য কি কি পড়তে হবে। মেডিকেলেরটা বলার পর আমি বলে দিব বোর্ড পরীক্ষার জন্য কি কি পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ, ডিএনএ এবং আরএনএ। দেখেন ডিএনএ এর মধ্যে কি কি থাকে কি কি থাকে না, আরএনএ এর মধ্যে কি কি থাকে কি কি থাকে না। ডিএনএ এডেনিনের সাথে থাইমিনের ডাবল বন্ড, সাইটোসিনের সাথে গুয়ানিনের ট্রিপল বন্ড। তাহলে কে নাই ডিএনএ তে? কে নাই? ইউরাসিল নাই। কে নাই? ইউরাসিল নাই। কে নাই? ইউরাসিল নাই, ইউরাসিল নাই। আরএনএ তে সেম ওয়েতে, আরএনএ তে কে নাই? থাইমিন নাই। ঠিক আছে, ঠিক আছে, কে নাই? ঠিক আছে, আরএনএ তে কে নাই? আরএনএ তে কে নাই? আরএনএ তে থাইমিন নাই। আরএনএ তে কে নাই? আরএনএ তে থাইমিন নাই। আরএনএ তে কে নাই? আরএনএ তে থাইমিন নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ডিএনএ তে, ডিএনএ আরএনএ যে বেসিক কনসেপ্ট, ডিএনএ আরএনএ যে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, ডিএনএ এবং আরএনএ কি বেসিক কনসেপ্টটা, ডিএনএ এবং আরএনএ কি বেসিক কনসেপ্ট। আগের ক্লাস না করলে কিছু বোঝা যাবে না, কাজী মোনালিসা, আগের ক্লাস করে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এই ডিএনএ আরএনএ বেসিক কনসেপ্ট এখান থেকে পড়বেন, এত ডিটেলসে পড়ার দরকার নাই, জাস্ট বেসিক কনসেপ্টটা কি থাকে কি থাকে না,
কি থাকে কি থাকে না। দেখেন ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এখনো কোনো প্রশ্ন আসে নাই, এখনো কোনো প্রশ্ন ইউজুয়ালি আসে নাই, এখনো কোনো প্রশ্ন ইউজুয়ালি আসে নাই। বাট তারপরেও আমাদের কি কি পড়া উচিত, ডিএনএ রেপ্লিকেশন থেকে আমাদের কি কি পড়া উচিত, এনজাইমের নামগুলা, এনজাইমের নামগুলা এবং কোন এনজাইম কি কাজ করে, কোন এনজাইম কি কাজ করে, কোন এনজাইম কি কাজ করে, ঠিক আছে, এনজাইমের নামগুলা এবং কোন এনজাইম কি কাজ করে, শুধু এইটুকু। বা একটু স্ক্রিনশট নিতে দেন, স্লাইড তো আপনারা পাবেন, টুমোরো তো স্লাইড আপনারা পাবেন, প্যারা নেওয়ার কিছু নাই তো। আচ্ছা সরি, এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন থেকে এটার যে প্রয়োজনীয় উপাদান, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের প্রয়োজনীয় উপাদানটা আপনারা পড়বেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ডিইউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেইটা ইব্রাহিম রহমান তাবিব, আচ্ছা কি একটা হচ্ছে কোশ্চেন ছিল, ঠিক আছে, প্রশ্ন করেন, হ্যাঁ ভাইয়া মেডিকেলে নেগেটিভ মার্কিং আছে, মেডিকেলে নেগেটিভ মার্কিং আছে ভাইয়া, মেডিকেলে নেগেটিভ মার্কিং আছে। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন থেকে প্রয়োজনীয় উপাদান কি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের, এটা আমরা কিসের জন্য পড়বো, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশের জন্য পড়বো, ঠিক আছে। এবং ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কোথায় ঘটে, কোথায় ঘটে, কোথায় ঘটে এবং কোথায় ঘটে, কোথায় ঘটে, এবং এইখানে এদের যে এনজাইমের নামগুলা, শুধু এনজাইমের নামগুলা, শুধু এনজাইমের নামগুলা এবং এনজাইমের কাজ, এনজাইমের কাজগুলা, এবং কিছু বেসিক জিনিস, একজন কি, একজন কি, ইন্ট্রন কি, স্প্লাইসিং কি, এই জিনিসগুলো আমরা পড়বো, স্প্লাইসিং, স্প্লাইসিউজম কি, এই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা আগের ক্লাস করেন নাই, কেমনে শেষ করবেন, এটা তো খুবই কি বলে এটাকে, আগের ক্লাস করেন নাই, কিভাবে শেষ করবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা আমি দেখি কি করা যায়, কি করতে পারি আমি আপনাদের জন্য, দেখি আমি কি করতে পারি, মানে একটা প্ল্যানার বানায় দেওয়া যায় কিনা আমি একটু দেখি, চেক করে দেখবো, ঠিক আছে। আচ্ছা মেডিকেলের জন্য জিকে 10 মার্ক থাকে, ঠিক আছে। দেখেন তো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন থেকে আমরা কি কি পড়বো, এটার প্রয়োজনীয় উপাদানটা পড়বো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং কোথায় ঘটে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এবং কোন কোন এনজাইম আছে, কোন কোন কাজ আছে, একজন কি, ইন্ট্রন কি, এই জিনিসগুলো আমরা পড়বো, কেমন। আচ্ছা জিন পার্টটা খুবই ইম্পর্টেন্ট, জিন পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই জিন পার্টটা আমরা এখনো পড়ি নাই, এই জিন পার্টটা আমরা এখনো পড়ি না, যেটা আমরা আজকে পড়বো, এই জিন পার্টটা আমরা এখনো পড়ি না, যেটা আমরা আজকে পড়বো, ঠিক আছে, যেটা আমরা আজকে পড়বো আমরা এখনো পড়ি নাই, ঠিক আছে। আচ্ছা জিন পার্ট থেকে দেখেন রিসেন্ট আমি প্রশ্ন আসছে 18-19 সালে, 16-17 সালে, 15-16 সালে, 12-13 সালে ডেন্টালেও আসছে। আর ক্রোমোজোমটা তো আমরা আগে আলোচনা করে ফেলছি, তো এই জিন পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই জিন পার্টটা আমরা এখন আলোচনা করি নাই, তো আমরা জিন পার্টটা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা তো এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন, এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। এখন অনেকেই অনেকেই বলতেছেন হচ্ছে এটা যে লেইটে কোর্স কিনছেন, তারা কি করবেন। আচ্ছা আমি বলি, আমার এই ক্লাসের আমার বায়োলজি ফার্স্ট পেপারের উপর, বায়োলজি ফার্স্ট পেপারের আমি আমার বায়োলজির প্ল্যানিংটা আপনাকে করে দিতেছি, আমি আমার বায়োলজির প্ল্যানিংটা আমি করে দিতেছি, ঠিক আছে, আমি আমার বায়োলজির প্ল্যানিংটা করে দিতেছি, বায়োলজির প্ল্যানিংটা করে দিতেছি, বায়োলজি ফার্স্ট পেপারে আমি আমার প্ল্যানিংটা করে দিতেছি। এখন ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রিতে কয়টা ক্লাস হয়ে গেছে না হয়ে গেছে আমি তো আসলে আলটিমেটলি ওটা বলতে পারবো না, দ্যাটস ওয়াই ওইটার প্ল্যানিংটা আমি আপনাকে করে দিতে পারতেছি না। বাট আপনি চাইলে আমার মতো প্ল্যানারটা আপনি নিজে নিজে ম্যাথের জন্য বা ফিজিক্সের জন্য বা কেমিস্ট্রির জন্য বানায় নিতে পারেন। তো ফার্স্ট পেপারে আমি ফার্স্ট চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস নিছি, ফার্স্ট চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস নিছি, ফার্স্ট চ্যাপ্টারের উপর আমি ক্লাস নিছি হচ্ছে 13টা, কয়টা ক্লাস নিছি, 13টা ক্লাস নিছি, কয়টা ক্লাস নিছি, 13টা ক্লাস নিছি, ঠিক আছে। আচ্ছা 13টা ক্লাস নিছি, 13 ক্লাস 13টা ক্লাস নিছি। এই 13টা ক্লাসের মধ্যে প্রথম 7টা ক্লাস বা 5-6টা ক্লাস, প্রথম 6টা ক্লাস বা আমি বললাম প্রথম 7টা ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে, তাহলে এখানে 14 ঘন্টা আছে, 14 আওয়ার, ঠিক আছে, 14 আওয়ার, ঠিক আছে, 14 ঘন্টা। আচ্ছা ভাইয়া আপনি কিসে পড়েন, আমি যে কিসে পড়ি। আচ্ছা তারপর আর যে 6টা ক্লাস, আর 6টা ক্লাস ম্যাক্সিমাম হচ্ছে 1 আওয়ার 45 মিনিট, 1 আওয়ার 45 মিনিট। তাহলে ধরেন 6-15 কত, 6.60, 5-6 30, 90 মিনিট এখানে বাদ গেছে, 90 মিনিট বাদ গেছে, 6 দুগুণে 12 ঘন্টা, 12 ঘন্টা থেকে হচ্ছে 90 মিনিট বাদ গেলে কত থাকে,
11 ঘন্টা, 11 ঘন্টা সামথিং, 11 hour 30 মিনিট। ঠিক আছে, তার মানে এই চ্যাপ্টারের উপর আমি মোট ক্লাস নিচ্ছি হচ্ছে 14 আর 11 25.5 ঘন্টা, বা অলমোস্ট 25 ঘন্টার ক্লাস আছে, অলমোস্ট 25 ঘন্টার ক্লাস আছে। ঠিক আছে, অলমোস্ট এই 13টা ক্লাস মিলে 25 ঘন্টার ক্লাস হয়েছে। কত ঘন্টার ক্লাস হয়েছে? 25 ঘন্টার ক্লাস হয়েছে, 25 ঘন্টার ক্লাস হয়েছে, অলমোস্ট 25 আওয়ারের ক্লাস হয়েছে, 25 আওয়ারের ক্লাস হয়েছে, 25 আওয়ারের ক্লাস হয়েছে। ঠিক আছে, 25 আওয়ারের ক্লাস হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, আপনি আগামী এক মাসে শুক্রবার পাবেন কয়টা? 4টা ফ্রাইডে পাবেন। 4টা কি পাবেন? আচ্ছা, আপনাদের ক্র্যাশ কোর্স বন্ধ কবে? আপনাদের ক্র্যাশ কোর্স বন্ধ হচ্ছে শনিবারে। ক্র্যাশ কোর্স কিবারে বন্ধ? শনিবারে বন্ধ। আপনার কলেজ কিবারে বন্ধ? ঠিক আছে, আচ্ছা দিনে 3 আওয়ার করে ঘুমানোর দরকার কি? এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। 3 আওয়ার করে ঘুমাবেন কেন? আচ্ছা, এইগুলো কার বায়োলজি অপশনাল, কার উচ্চতর গণিত অপশনাল, এগুলো কোনো কিছু ম্যাটার করে না বাবা, এগুলো কোনো ফ্যাক্টই না। দেখেন আপনাদের কলেজ অফ কি বারে? আপনাদের কলেজ অফ 2 দিন, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ঠিক আছে, আচ্ছা এই স্যাটারডেতে আপনাদের কলেজ অফ, আবার সিসি অফ, ক্র্যাশ কোর্স অফ। তার মানে এই শনিবার আপনারা একদম মানে ভয়ঙ্কর ধরনের ফ্রি সময় পাচ্ছেন, ঠিক আছে, তো শনিবার আপনার টার্গেট থাকবে কি আমি বলি। শনিবার আপনার টার্গেট থাকবে আপনি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগে, ব্রেকফাস্ট করার আগে একটা ক্লাস করবেন। ঠিক আছে, আচ্ছা লাঞ্চ করার আগে আরেকটা ক্লাস করবেন, ডিনার করার আগে আরেকটা ক্লাস করবেন, ঠিক আছে, 1 2 3টা ক্লাস। ঠিক আছে, আচ্ছা শুক্রবারে যেটা হবে, শুক্রবারে আপনার বিকালবেলা থেকে সিসি শুরু আছে, তাই না? বিকালবেলা থেকে সিসি আছে। শুক্রবারে সেম ওয়েতে আপনি ব্রেকফাস্টের আগে একটা ক্লাস করেন, তারপর হচ্ছে জুম্মার নামাজের পর বা লাঞ্চের আগে আপনি আরেকটা ক্লাস করেন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এই যে একটা শুক্রবার এবং একটা শনিবার দিলে আমার বায়োলজি ক্লাসের 3 2 5টা ক্লাস আপনার শেষ হয়ে গেছে। তাহলে 5টা ক্লাস কিন্তু আপনার 1 উইকে শেষ হয়ে যেতেছে, 1 উইকে 2 ডেইজে শেষ হয়ে যেতেছে, তাহলে সেম আরেকটা উইক দেন, 2 ডেইজ আরো 5টা ক্লাস, 10টা। ঠিক আছে, তাহলে দেখেন 2 2 4 আর একদিন দেন, আরেকদিন স্যাটারডে দেন, সেই স্যাটারডে 3টা ক্লাস, এই 13টা ক্লাস। তো আপনি যদি আমাকে 5 দিন সময় দেন, 5 দিন সময় দিলে আপনার 13টা ক্লাস হয়ে যাবে। দ্যাটস ইট। এই 5 দিনে আপনি 13টা ক্লাস শেষ করতে পারবেন এই ওয়েতে, 5 দিনে এই ওয়েতে শেষ করতে পারবেন। ঠিক আছে, ডিনারের সময়, আচ্ছা আমার মনে হচ্ছে এটা ওয়ে, এত সময় এমনিতে ফোন তো এমনিতেই চাপেন। হ্যাঁ, এভাবে করে যে ক্লাসগুলো বাকি পড়ছে এগুলো করে ফেলতে পারেন আপনি চাইলে, এই ক্লাসগুলো করে ফেলতে পারেন। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা ক্লাসের পড়া ক্লাসে চলে যাই। অল ক্লাস অ্যাবসেন্ট আই। আচ্ছা হ্যাঁ, নিউরন ডুবে যাক। আচ্ছা ডুবে যাক নিউরন, অসুবিধা কি? এখন আমরা এই চ্যাপ্টারের সিকিউ সাজেশন দিব। এখন আমরা এই চ্যাপ্টারের সিকিউ সাজেশন দিব। এখন আমরা এই চ্যাপ্টারে কি করব? এখন আমরা এই চ্যাপ্টারের সিকিউ সাজেশন দিব। সিকিউ সাজেশন। এই চ্যাপ্টার থেকে কি সিকিউ প্রশ্ন আসবে, সিকিউ সাজেশন দিব। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই চ্যাপ্টার থেকে কি করব? সিকিউ সাজেশন।
আমি যে সাজেশনটা দিব এইটা হচ্ছে আপনার বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষা দুইখানেই প্রশ্ন কমন পড়বে। কলেজের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুই জায়গার মধ্যেই প্রশ্ন কমন পড়বে। কলেজের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুই জায়গার মধ্যেই মানে হচ্ছে আলটিমেটলি কমন পড়বে। এই ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার থেকে তিনটা টাইপের সিকিউ প্রশ্ন হইতে পারে। কয়টা টাইপের সিকিউ প্রশ্ন হইতে পারে? ঠিক আছে, আচ্ছা কি টাইপের? 3 টাইপের সিকিউ হইতে পারে। কয়টা টাইপের সিকিউ প্রশ্ন হইতে পারে? 3টা টাইপের সিকিউ প্রশ্ন হইতে পারে। 3টা টাইপের সিকিউ প্রশ্ন হইতে পারে। টাইপ ওয়ান যে ধরনের প্রশ্ন আসবে সেইটা হচ্ছে ডিএনএ। আচ্ছা সেটা হচ্ছে টাইপ 1-এর মধ্যে যে টপিকটা থাকবে নিউক্লিক অ্যাসিড। আমরা জানি নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে ডিএনএ এবং আরএনএ এন্ড রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন and translation related প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার। তো এখন উদ্দীপক কি হবে? এই উদ্দীপক কিরকম থাকবে? দেখেন এই যে এরকম একটা ছবি দেওয়া থাকবে, এই ছবির মধ্যে লেখা থাকবে হচ্ছে ফিগার 1 বা ফিগার এ। ঠিক আছে, এরকম একটা ছবি দেওয়া থাকবে, লেখা থাকবে ফিগার বি। ঠিক আছে, তারপর এই যে এইখানে এরকম একটা চেইন আঁকা থাকবে, গোল গোল বল দিয়ে একটা চেইন আঁকা থাকবে, বা দেওয়া থাকবে অ্যামাইনো অ্যাসিড এন এরকম দেওয়া থাকবে, দিয়ে লেখা থাকবে হচ্ছে ফিগার 3। এরকম থাকতে পারে, বা উদ্দীপকে এরকম ছবি দেওয়া থাকতে পারে। উদ্দীপকে এরকম কি দেওয়া থাকতে পারে? ছবি দেওয়া থাকতে পারে, এরকম ছবি দেওয়া থাকতে পারে। বুঝতেছেন? উদ্দীপকে এরকম কি দেওয়া থাকতে পারে? ছবি দেওয়া থাকতে পারে। এছাড়া উদ্দীপকে এরকম বক্স দেওয়া থাকতে পারে, উদ্দীপকে এরকম বক্স দেওয়া থাকতে পারে। এই বক্স আসলে দেওয়ার মাস পাগল থাকতে হবে আপনাদের। উদ্দীপকে এরকম বক্স দেওয়া থাকতে পারে। একটু ঠান্ডা মাথায় দেখেন, কলেজে যখন পরীক্ষা দিতে থাকবেন তখন দেখবেন সব কমন পড়ে গেছে, তখন আপনার মনের অবস্থা কি হবে বলেন তো? ঠিক আছে, আচ্ছা এডেনিন, থাইমিন এরকম না, রাইট? ওয়েট এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। তারপর একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে, তারপর দেওয়া থাকবে এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, আচ্ছা এটিসিজি বা এরকম দেওয়া থাকলো। জাস্ট এ মিনিট। থাইমিন, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন। ঠিক আছে, এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। ঠিক আছে, থাইমিন, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এরকম করে সাজানো থাকবে। ঠিক আছে, এরকম করে সাজানো থাকবে। তারপর এখানে একটা টান দেওয়া থাকবে, এরকম একটা টান দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন এখানে লেখা থাকবে হচ্ছে সাইটোপ্লাজম।
এখানে লেখা থাকবে সাইটোপ্লাজম। কি লেখা থাকবে? সাইটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা। তারপরে তারপর লেখা থাকবে হচ্ছে মানে প্রক্রিয়া 1, প্রক্রিয়া 1, প্রক্রিয়া 1। এখানেও লেখা থাকবে সাইটোপ্লাজম। ঠিক আছে, এখানেও লেখা থাকবে সাইটোপ্লাজম। প্রক্রিয়া 2, প্রক্রিয়া 2, প্রক্রিয়া 2 কিভাবে লেখা থাকবে জানেন? এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, অ্যারো চিহ্ন দেওয়া থাকবে। আচ্ছা, বা এইখানে অ্যাকচুয়ালি আমি বলি কীরকম থাকতে পারে। আমি আরও সহজ করে দিচ্ছি আপনাদের জন্য, আরও সহজ করে দিচ্ছি, আরও সহজ করে দিচ্ছি। এটাতে একটা কী টাইপের প্রশ্ন হবে? এই প্রশ্ন হইলে একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ, একটু টাফ হয়ে যাবে, এটা আপার লেভেলের টাইপের প্রশ্ন। এটা আপনার কাছে মনে হইতে পারে আমি জোকস টোকস মারতেছি আপনাদের সাথে, বাট দ্যাট নট এ জোকস অ্যাকচুয়ালি। এডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, এডেনিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, এডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। এখানে লেখা থাকবে প্রক্রিয়া 1, প্রক্রিয়া X। এখানে লেখা থাকবে প্রক্রিয়া Y, প্রক্রিয়া Y। ঠিক আছে, আচ্ছা। এখানে লেখা থাকবে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম লেখা থাকবে না, এখানে লেখা থাকবে নিউক্লিয়াস। এখানে কি লেখা থাকবে? এখানে লেখা থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এখানে লেখা থাকবে সাইটোপ্লাজম। এরকম একটা উদ্দীপক বক্সে দেওয়া থাকবে। এখানে লেখা থাকবে সাইটোপ্লাজম, এখানে একটা উদ্দীপক বক্সের মধ্যে দেওয়া থাকবে। এরকম একটা উদ্দীপক বক্সের মধ্যে দেওয়া থাকবে। এখানে কি লেখা থাকবে জানেন? আমি বলি, লেখা থাকবে মেথিওনিন, প্রোলিন, তারপর লেখা থাকবে হচ্ছে লাইসিন। ঠিক আছে, ডট ডট। তারপর এখানে সেম ওয়েতে একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, সেম ওয়েতে একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা। এরপর লেখা থাকবে এখানে প্রক্রিয়া 3, প্রক্রিয়া 3 বা প্রক্রিয়া জেড অর সামথিং লাইক দ্যাট, যে কোনো কিছুই থাকতে পারে। প্রক্রিয়া জেড অর সামথিং লাইক দ্যাট, প্রক্রিয়া জেড অর সামথিং লাইক দ্যাট, এরকম লেখা থাকবে। এখন আমাকে বলেন কোনটা কি, কোনটা কি, কোনটা কি আমাকে একটু বলেন। স্যার হাসতেছেন কেন? হাসতেছি যে একটু কঠিন টাইপের প্রশ্ন, একটু কঠিন টাইপের প্রশ্ন, এই কারণে হাসতেছি। বা উদ্দীপক এভাবেও থাকতে পারে, উদ্দীপক এভাবেও থাকতে পারে, উদ্দীপক এভাবেও থাকতে পারে। দেখেন একটাই টাইপ, একটাই টাইপ, এই টাইপের মধ্যে একটাই টাইপ, একটাই টাইপ, এই টাইপের মধ্যে প্রশ্ন হবে নিউক্লিক অ্যাসিড থেকে, ডিএনএ বা আরএনএ থেকে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন থেকে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন থেকে, একটাই টাইপ। বা উদ্দীপকে থাকতে পারে যে জীববিজ্ঞানের একজন শিক্ষক মিসির আলী, জীববিজ্ঞানের শিক্ষক মিসির আলী ক্লাসে আসবে, ক্লাসে এসে গল্প করবে, ক্লাসে এসে গল্প করবে, বলবে বংশগতি নিয়ন্ত্রণ করে এমন একটা অ্যাসিড আছে, বংশগতি নিয়ন্ত্রণ করে এমন একটা অ্যাসিড আছে, বা জৈব অণু আছে, জৈব অণু আছে, জৈব অণু আছে। সেই জৈব অণু দুই ধরনের, দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের। এর মধ্যে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। ঠিক আছে, অর সামথিং লাইক দ্যাট। 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, নাইট্রোজেন বেস থাকে, আর ফসফেট থাকে, ফসফেট থাকে। এবং এরা পরবর্তীতে আরেকটা জৈব অণু তৈরি করে, আরেকটা জৈব অণু তৈরি করে যা বৃহদাকার, যা বৃহদাকার, যা বৃহদাকার এবং জীবনের ভাষা নামে পরিচিত, জীবনের ভাষা নামে পরিচিত, জীবনের ভাষা নামে পরিচিত, জীবনের ভাষা নামে পরিচিত। এখন কথা হচ্ছে এই যে এই তিনটা হচ্ছে উদ্দীপক, এই তিনটা থেকে যে কোনো একটা উদ্দীপক, এই তিনটা থেকে যে কোনো একটা উদ্দীপক আসবে, এই তিনটা থেকে যে কোনো একটা উদ্দীপক আসবে। উদ্দীপক আসার পর আমি বলি গতে কি জানতে চাইবে? গতে জানতে চাইবে ডিএনএ এর গঠন লিখতে বলবে। কি লিখতে বলবে? ডিএনএ এর গঠন। একটা চিত্র আছে, সেই চিত্র আঁকতে বলতে পারে। এই চিত্র তুলনামূলক কম আসে, বেশি আসে হচ্ছে এই ওয়াটসন ক্রিকের মডেল অনুযায়ী 13টা লাইন আছে না, ওয়াটসন এন্ড ক্রিকের 13টা লাইন আছে, সেই 13টা লাইন আপনাকে লিখতে হবে, সেই 13টা লাইন, সেই 13টা লাইন আপনাকে লিখতে হবে। ডিএনএ এর গঠনটা হচ্ছে গ নম্বরে আসবে। ধরুন এখানে যদি বলে যে ফিগার এ, ফিগার এ এর গঠন লিখো, তাহলে
ফিগার এ এর গঠন লিখো, তাহলে আলটিমেটলি কার গঠন লিখতে হবে বলেন তো? ডিএনএ এর গঠন। কার গঠন লিখতে হবে? ডিএনএ এর গঠন। যদি বলে ফিগার বি এর গঠন লেখো, যদি বলে ফিগার বি এর গঠন লেখো, তাহলে কার গঠন লিখতে হবে? আরএনএ এর গঠন লিখতে হবে। বাট আরএনএ এর গঠন তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। আরএনএ এর গঠন তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। আরএনএ এর গঠন তেমন একটা আসে না। পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে ডিএনএ এর গঠন। তাহলে বলেন আপনারা কমেন্টে আপনার 1 নম্বর প্রশ্ন খুঁজে পাইছেন কিনা। 1 নম্বর প্রশ্নে কি লিখতে হবে? ডিএনএ এর গঠন লিখতে হবে। কি লিখতে হবে? ডিএনএ এর গঠন। বা খুব বেশি সমস্যা হলে আরএনএ এর গঠন। খুব বেশি সমস্যা হলে কার গঠন? আরএনএ এর গঠন। তাহলে 1 নম্বর প্রশ্ন আপনারা খুঁজে পাইছেন। 1 নম্বর প্রশ্ন আপনারা খুঁজে পাইছেন যে ফিগার এক্স বা ফিগার ওয়াই, লেখেন কমেন্টে ডিএনএ এর গঠন লিখতে হবে। আচ্ছা, তারপর লেখেন গ নম্বরে আরো একটা টাইপের প্রশ্ন আসতে পারে। গ নম্বরে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ডিএনএ এন্ড আরএনএ এর পার্থক্য। ডিএনএ এন্ড আরএনএ এর পার্থক্য। ডিএনএ এন্ড আরএনএ এর পার্থক্য। ঠিক আছে, এটা কিভাবে আসতে পারে? এটা কিভাবে আসতে পারে দেখেন তো। আচ্ছা, এটা কিভাবে আসতে পারে দেখেন তো। এইভাবে আসবে, ফিগার এ এবং ফিগার বি এর পার্থক্য লিখো। ফিগার এ এবং ফিগার বি এর কি লেখো? পার্থক্য লেখো। কিভাবে আসতে পারে? ফিগার এ এর গঠন। ফিগার এ এর গঠন। ফিগার এ এর গঠন, তার মানে কার গঠন? ডিএনএ এর গঠন। আসতে পারে কি? ফিগার এ এবং বি এর পার্থক্য, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। ডিএনএ এবং আরএনএ এর কি পার্থক্য? ডিএনএ এবং আরএনএ এর কি পার্থক্য? ঠিক আছে, সিকিউ ভাবে কমন আসবে ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। এবং এই যে এইভাবেও আসতে পারে যে মিসির আলী, জীববিজ্ঞানের শিক্ষক মিসির আলী যে ক্লাসে আসছে, ক্লাসে এসে যে গল্পনা মানে কিছু কিছু জিনিস সম্পর্কে কথাবার্তা বলছে, যে বংশগতি সম্পর্কে দুইটা জৈব অণু আছে, দুইটা জৈব অণু আছে যারা কি করে? ভূমিকা পালন করে। তাহলে সেই দুইটা জৈব অণু কি? ডিএনএ আর আরএনএ। ডিএনএ আর আরএনএ। তাহলে আলটিমেটলি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফাতেমা ইসলাম, আপনি তাহলে ওখানে মজা করতে যান। ঠিক আছে, আপনার যেটা লাগবে সেটা করেন। আপনার যদি পড়াশোনা লাগে তাহলে পড়াশোনা করেন অনলাইনে, আপনার যদি অনলাইনে মজা করা লাগে তাহলে মজা করেন, অসুবিধা নেই। হোয়াট ইউ ওয়ান্ট টু ডু প্লিজ ডু। বাট ব্যাপারটা হচ্ছে একটা গান আছে এরকম যে কোথায় যাচ্ছেন, একটা কবিতা, গান না ঠিক আছে, কবিতা, যে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, গান না, কোথায় যাচ্ছেন। তো বলতেছে গোল্লায় যাচ্ছি, গোল্লায় যাচ্ছি, যাবেন? তো ব্যাপারটা হচ্ছে নিজে তো গোল্লায় যাইতেছে, আরেকজনকে ডাকতেছে গোল্লায় যাচ্ছি, যাবেন? দেখেন বোর্ড কি আসলেই মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে? আমার সামনে যে স্ক্রিন আছে এখানে তো সব ঠিকঠাক বাবা। দেখেন ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য, ফিগার এ আর বি এর পার্থক্য অ্যাকচুয়ালি লাগবে। আচ্ছা, গ নাম্বারে এইগুলো গ নাম্বারে অ্যাকচুয়ালি এইগুলাই আসছে। ঠিক আছে, গ নাম্বারে সিকিউ এর গ নাম্বারে এখান থেকে ডিএনএ এর গঠন আসবে, নয়তো আরএনএ এর গঠন আসবে, নয়তো আরএনএ এর গঠন আসবে। আরএনএ এর গঠন কম গুরুত্বপূর্ণ, আরএনএ এর গঠন কম গুরুত্বপূর্ণ, কিন্তু ডিএনএ এর গঠন বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর হচ্ছে ডিএনএ আরএনএ এর পার্থক্য, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, এরপর ঘ নাম্বারে কি আসবে? এরপর ঘ নাম্বারে কি আসবে? ঘ নাম্বারে এখানে প্রশ্নটা কি আসবে? ঘ নাম্বারের প্রশ্নটা এখানে কি আসবে বলেন? ঘ নাম্বারের প্রশ্নটা আসবে যদি বলে এখানে ফিগার এ থেকে ফিগার বি তৈরির প্রক্রিয়া, ফিগার এ থেকে এবং ফিগার বি তৈরির প্রক্রিয়া, তাহলে এই প্রক্রিয়াটা কি বলেন তো? ফিগার এ থেকে যদি বি তৈরি করতে হয় তাহলে কি হয় বলেন তো? ঘ নম্বরে কি আসবে? ফিগার এ থেকে ফিগার বি তৈরির প্রক্রিয়া, ফিগার এ থেকে ফিগার বি তৈরির প্রক্রিয়া, তৈরির প্রক্রিয়া লিখো। ফিগার বি তৈরির প্রক্রিয়া, তৈরির প্রক্রিয়া, ফিগার বি তৈরির প্রক্রিয়া লেখো, ফিগার বি তৈরির প্রক্রিয়া লেখো। ঠিক আছে, তখন আপনাকে কি লিখতে হবে? এ কি ছিল অ্যাকচুয়ালি? এ ছিল ডিএনএ, এ কি ছিল ডিএনএ, আর বি কি ছিল? বি ছিল আরএনএ। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে আপনাকে কোন প্রক্রিয়া লিখতে হবে? ট্রান্সক্রিপশন লিখতে হবে, ট্রান্সক্রিপশনের বর্ণনা লিখতে হবে। ফয়সাল ভাই আপনাদেরকে ট্রান্সক্রিপশনের বর্ণনা পড়াইছে কি পড়াইছে না? ট্রান্সক্রিপশনের বর্ণনা লিখতে হবে, ট্রান্সক্রিপশনের কি লিখতে হবে? বর্ণনা লিখতে হবে। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, বা যদি ঘ নম্বরে এইটা বলে, ঘ নম্বরে এইটা বলে, আচ্ছা আরেকটা ব্যাপার আছে এখানে, আরেকটা ব্যাপার এখানে আছে বলি। এই যে জীববিজ্ঞানের শিক্ষক মিসির আলী সাহেব ক্লাসে এসে বলছে যে আমরা তো বংশগতি সম্পর্কে একটা অ্যাসিড আলোচনা করতেছি, নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা হচ্ছে এক সূত্রক, একটা হচ্ছে এক সূত্রক, আরেকটা হচ্ছে দ্বিসূত্রক, আরেকটা হচ্ছে দ্বিসূত্রক। তো এই যে মিসির আলী বললো একটা এক সূত্রক আর একটা দ্বিসূত্রক, কোনটা দ্বিসূত্রক? কোনটা দ্বিসূত্রক? কোনটা দ্বিসূত্রক? ডিএনএ কি দ্বিসূত্রক? আরএনএ কি এক সূত্রক?
এখন যদি বলে, এখন যদি এখানে গ নাম্বারে বলে, এখন যদি এখানে গ নাম্বারে বলে যে এই দ্বিসূত্রক এবং এক সূত্রক, গ নম্বরে যদি বলে দ্বিসূত্রক এবং এক সূত্রক যে নিউক্লিক অ্যাসিড আছে, এই দুইটার পার্থক্য আলটিমেটলি এই দুইটার পার্থক্য হলেও কি হবে, এই দুইটার পার্থক্য হলেও কি হবে, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যই হবে, তাই না? আচ্ছা, এখন যদি এখানে বলে যে দ্বিসূত্রক থেকে হুবহু দ্বিসূত্রক বানানো, বা যে প্রক্রিয়ায় ফিগার এ হুবহু অনুরূপ তৈরি করে ওই প্রক্রিয়া, তাই ওই প্রক্রিয়া বর্ণনা করতে বললে কি বলবেন? ফিগারে তো ডিএনএ তার অনুরূপ, মানে ডিএনএ তৈরি করতেছে, দ্বিসূত্রক ডিএনএ তৈরি করতেছে, ওই প্রক্রিয়াকে আমরা কি বলবো? রেপ্লিকেশন। কি বলবো? রেপ্লিকেশন। তাহলে কি বর্ণনা করবেন? রেপ্লিকেশন বর্ণনা করবেন। কি বর্ণনা করবেন? রেপ্লিকেশন বর্ণনা করবেন। বুঝতেছেন রেপ্লিকেশন কি ভাই আপনাদের পড়াইছে নাকি পড়াইছে না বলেন? রেপ্লিকেশন কি ভাই আপনাদের পড়াইছে নাকি পড়াইছে না বলেন? রেপ্লিকেশন কি ভাই আপনাদের পড়াইছে নাকি পড়াইছে না বলেন? রেপ্লিকেশন কি ভাই আপনাদের পড়াইছে নাকি পড়াইছে না বলেন? আচ্ছা ভাইয়া পড়াইছে, আচ্ছা ফয়সাল ভাই পড়াইছে রেপ্লিকেশন। এখন আজকের দিনের আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু দেখেন, এই যে এখান থেকে যদি এখন প্রশ্ন আসে, যে এই যে বড় যে জৈব অণুটা আছে সাপের মতো পেঁচানো, অ্যামাইনো অ্যাসিড নিয়ে যে বড় সাপের মতো পেঁচানো অণুটা আছে, সেই পেঁচানো অণুটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটিন। সেই পেঁচানো অণুটা অ্যাকচুয়ালি কি? প্রোটিন। বা এই যে দেখেন অ্যামাইনো অ্যাসিড, এখানে এন দেওয়া আছে, এন মানে কি? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার কি হয়? অ্যাকচুয়ালি প্রোটিন হয়। কি হয়? প্রোটিন। তাহলে যে ফিগার জেড বা ফিগার সি অ্যামাইনো অ্যাসিডের পলিমার এই যে এখানে দেওয়া আছে, ফিগার জেড বা ফিগার সি অ্যামাইনো অ্যাসিডের পলিমার এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে ফিগার সি, এই ফিগার সিটা অ্যাকচুয়ালি কি? প্রোটিন। যদি বলে ফিগার বি থেকে ফিগার সি বানানো, তাহলে কি হবে বলেন তো? ফিগার বি থেকে ফিগার সি বানানো, তাহলে কি হবে বলেন তো? তাহলে কি হবে? প্রোটিন হবে। কি হবে? প্রোটিন হবে। বা এই যে এখানে বলে যে এই যে দ্বিসূত্রক বা এক সূত্রক, দ্বিসূত্রক থেকে এক সূত্রক হয়েছে, এই এক সূত্রক থেকে পরে গিয়া একটা জৈব অণু হয়েছে, সেই জৈব অণুটা বৃহদাকার, যা জীবনের ভাষা নামে পরিচিত। বা সেই জৈব অণুটা অ্যাকচুয়ালি দেহ গঠন করে বা কোষের ক্ষয়পূরণ করে, দেহ গঠন করে বা কোষের ক্ষয়পূরণ করে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? তাহলে কে কোষের ক্ষয়পূরণ করে, কে কোষ গঠনে, দেহ গঠনে অংশগ্রহণ করে, কে বৃহদাকার জৈব অণু বলেন তো? প্রোটিন। তাহলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এটা গ নম্বরের প্রশ্ন যেটা আসতে পারে। কি আসতে পারে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এটা, ফিগার বি থেকে ফিগার সি, বা ওই যে বৃহদাকার জৈব অণু, ওই বৃহদাকার জৈব অণু তৈরির প্রক্রিয়া, বৃহদাকার জৈব অণু তৈরির প্রক্রিয়া, বা জীবনের ভাষা যে অণু সেটা তৈরির প্রক্রিয়া, বা যেই অণু দেহ গঠনে ক্ষয়পূরণে অংশগ্রহণ করে সেই অণু তৈরির প্রক্রিয়া। তাহলে আপনার আল্লাহর নাম নিয়ে কি লিখবেন এখানে? ট্রান্সলেশন। কি লিখবেন? ট্রান্সলেশন। এরপর হচ্ছে এইটুকু তো হচ্ছে মেইনলি গ নাম্বার, কমন গ নাম্বার। বুঝছেন গ নাম্বারের প্রশ্ন কি আসবে আর ঘ নাম্বারের প্রশ্ন কি আসবে? ক্লিয়ার গেল সবাই? ক্লিয়ার? আমরা কিন্তু টাইপ 1 সিকিউ পড়ে ফেলছি, সিকিউ এর টাইপ 1 পড়ে ফেলছি। একটু জিনিস বাকি অবশ্য বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে গ নাম্বার আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে এটা ডিএনএ এর গুরুত্ব, ঠিক আছে? ডিএনএ এর গুরুত্ব। এবং এই যে তিনটা প্রক্রিয়া আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের গুরুত্ব, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এদের গুরুত্ব,
এদের গুরুত্ব আমরা জানি, সবার গুরুত্ব কি হয়, অপরিসীমই হয়। সবার গুরুত্ব কি হয়, অপরিসীমই হয়। তো লিখে দিবেন যার গুরুত্ব জানতে চাইবে তার গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। এগুলো সবাই আপনাদের পড়াইছি, ঠিক আছে, সবাই আপনাদের পড়াইছি। এই যে সিকিউটা, এই সিকিউটা মেইনলি কোন জায়গায় আসছিল আমি বলি। এই সিকিউটা মেইনলি আসছিল হচ্ছে নটরডেম কলেজে, ঠিক আছে। আচ্ছা, এই সিকিউটা কোথায় আসছিল, নটরডেম কলেজে। একটু প্রশ্নটা কিন্তু একটু দেখেন, বুঝতে হবে ভালো করে। বাদবাকি সিকিউগুলো, আচ্ছা বাদবাকি সিকিউগুলো আলটিমেটলি, আচ্ছা বাদবাকি দেখেন নিউক্লিয়াসের ভিতরে এই যে উপরে যে কোডটা লেখা আছে, ধরেন ধরেন এই যে কোড, কম্পিউটারের মতো কোড লেখা আছে, ঠিক আছে, এই যে হাবিজাবি লেখা আছে, এডেনিন থাইমিন, যেহেতু এখানে থাইমিন আছে সেহেতু এটা হচ্ছে ডিএনএ। কারণ আমরা জানি আরএনএতে কি থাকে না, থাইমিন থাকে না। তাহলে এটা কি, এটা হচ্ছে ডিএনএ। স্যার একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন স্যার বলেন? আচ্ছা, কি প্রশ্ন স্যার বলেন? তাহলে এটা কি, এটা হচ্ছে ডিএনএ। এটা কি, এটা হচ্ছে ডিএনএ। এটা কি, ডিএনএ। দেখেন এই যে এখানেও থাইমিন আছে, যেহেতু এখানেও থাইমিন আছে তাহলে এইটাও কি, এটা হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, যে প্রক্রিয়া এক্সটা অ্যাকচুয়ালি কি, রেপ্লিকেশন। প্রক্রিয়া এক্সটা অ্যাকচুয়ালি কি, রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন কোথায় ঘটতেছে, নিউক্লিয়াসে ঘটতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন 2 নাম্বার যেটা, এখানে ইউরাসিল আছে, যেহেতু ইউরাসিল আছে সেহেতু আমরা বুঝে ফেলছি এটা ডিএনএ। কারণ এই না সরি, যেহেতু ইউরাসিল আছে সেহেতু বুঝে ফেলছি এটা আমার আরএনএ, ঠিক আছে। সেটা আমরা বুঝে ফেলছি এটা আমরা আরএনএ, কারণ ঢাকাতে ইউনিভার্সিটি নাই, ডিএনএতে ইউরাসিল নাই। তো আলটিমেটলি এই সুতাটা কি, এখানে ইউরাসিল আছে, তার মানে এই সুতাটা কি, সুতাটা হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয় তাহলে এই যে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ওয়াইটা কি, ট্রান্সক্রিপশন। আমরা জানি ট্রান্সক্রিপশনও কার ভিতরে ঘটে, নিউক্লিয়াসের ভিতরে ঘটে। কার ভিতরে ঘটে, নিউক্লিয়াসের ভিতরে ঘটে। কার ভিতরে ঘটে, নিউক্লিয়াসের ভিতরে ঘটে। এখন দেখেন প্রক্রিয়া জেড, প্রক্রিয়া জেড, প্রক্রিয়া জেড, প্রক্রিয়া জেড। এই যে দেখেন এখানে দেওয়া আছে এমইটি। এমইটি মানে হচ্ছে মেথিওনিন। এমইটি মানে কি, মেথিওনিন। মেথিওনিন, মেথিওনিন, মেথিওনিন একটা কি, অ্যামাইনো অ্যাসিড। পিআরও মানে প্রোলিন, পিআরও মানে কি, প্রোলিন, প্রোলিন। এলওয়াইএস মানে হচ্ছে লাইসিন, লাইসিন, লাইসিন। দেখেন সবার নামের শেষে ইনমিন সিন আছে, সবার নামের শেষে কি আছে, ইনমিন সিন প্রোটিন, ইনমিন সিন প্রোটিন, ঠিক আছে। তাহলে এই যে এইগুলো অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড, এইগুলো অ্যাকচুয়ালি কি, অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডগুলো মিলে কি তৈরি করে, অ্যামাইনো অ্যাসিডগুলো মিলে কি তৈরি করে, প্রোটিন। কি তৈরি করে, প্রোটিন। কি তৈরি করে, প্রোটিন। তাহলে এই যে এইটা কি, এটা হচ্ছে আরএনএ। এটা কি, এটা হচ্ছে আরএনএ। তাহলে আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, প্রক্রিয়া জেড কি হবে, প্রক্রিয়া জেড হবে ট্রান্সলেশন, ট্রান্সলেশন। আমরা জানি ট্রান্সলেশন কোথায় ঘটে, ট্রান্সলেশন কোথায় ঘটে, ট্রান্সলেশন ঘটে রাইবোজোমে। ট্রান্সলেশন কোথায় ঘটে, রাইবোজোমে। আর রাইবোজোমের অবস্থান কই, রাইবোজোমের অবস্থান কই, রাইবোজোমের অবস্থান তো নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে। তাহলে বুঝছেন প্রক্রিয়া এক্স ওয়াই জেড কি। তাহলে আলটিমেটলি যদি বলে প্রক্রিয়া এক্স লেখো, রেপ্লিকেশন লিখতে হবে। যদি বলে প্রক্রিয়া ওয়াই লিখতে, ঠিক আছে, যদি বলে প্রক্রিয়া এক লিখতে মানে ওয়াই লিখতে, তাহলে ট্রান্সক্রিপশন লিখতে হবে। যদি বলে প্রক্রিয়া জেড লিখতে, তাহলে ট্রান্সলেশন লিখতে হবে। দ্যাটস ইট। বুঝছেন, এটা একটু কঠিন টাইপের সিকি মানে উদ্দীপক। এছাড়া বাদবাকি এখানে যা থাকবে সব আসবে, ঠিক আছে। আচ্ছা, সিকিউ দেখতে অনেক হার্ড মনে হয়েছিল, বাট মানে ইজি, বেসিক বুঝলে ইজি। আমি বেসিক পড়াই দিয়েছি আপনাদের। আচ্ছা, এইগুলো তো হচ্ছে আমরা গ নাম্বার পড়লাম। এখন এই টাইপ 1 থেকে, এখন এই টাইপ 1 থেকে আমরা ক খ নাম্বার কি কি পড়বো, এই টাইপ 1 থেকে আমরা ক খ নাম্বার কি কি পড়বো, ক খ নাম্বার কি কি পড়বো, ক এবং খ নাম্বার কি পড়বো, ক এবং খ নাম্বার কি পড়বো, ক এবং খ নাম্বারের জন্য টাইপ 1 থেকে আমরা কি পড়বো। ক এবং খ এর জন্য টাইপ 1 থেকে আমরা পড়বো নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইট কি, নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইট কি, নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইট কি, নিউক্লিওসাইট কি, নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝো, নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝো, নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝো। তারপরে আমরা আরো একটা জিনিস পড়বো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে এখানে আমরা কি পড়বো, তারপরে আমরা এখানে কি পড়বো, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলতে কি বোঝো। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলতে কি বোঝো, জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলতে কি বোঝো, জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, প্রত্যয় বলতে
কি বুঝো, এরকম টাইপের প্রশ্নগুলো কখন নাম্বারে আসবে, ঠিক আছে? এরকম এরকম মানে এই প্রশ্ন মানে আসবে। তারপরে দেখেন, তারপরে আসবে ইন্ট্রন কি, একজন কি, তারপরে কি আসবে ইন্ট্রন কি, একজন কি, ইন্ট্রন কি, একজন কি, এগুলো আসবে। ইন্ট্রন কি, একজন কি, এগুলো পড়াইছি কিভাবে, আমি এগুলো পড়াইছি। ইন্ট্রন কি, একজন কি, তারপরে হচ্ছে আসবে উকাজাকি খণ্ড কি, 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 এগুলো আসবে। উকাজাকি খণ্ড কি, এগুলো আসবে। এই বুঝতেছেন আপনারা কিছু? এই পড়াশোনায় কিছু মাথায় ঢুকতেছে, আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা কোনো কিছু। না বুঝলে আমাকে বললেন। উকাজাকি খণ্ড কি, এগুলো আসবে। উকাজাকি খণ্ড কি, এগুলো আসবে। লিডিং সূত্রক, লেগিং সূত্রক, লিডিং অর লেগিং সূত্রক, লিডিং অর লেগিং সূত্রক, ঠিক আছে? আচ্ছা, তারপরে সরাসরি একজন বলতে জি না, রেপ্লিকেশন সংজ্ঞা আসবে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন, ডেফিনেশন আসবে ক নাম্বারে? ট্রান্সলেশন, সংজ্ঞা আসবে, সংজ্ঞা আসবে, সংজ্ঞা আসতে পারে, সংজ্ঞা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো এইগুলো এখান থেকে শিখতে হবে। তারপর এখান থেকে আরো কখন নাম্বার শিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমরা এখনো পড়াই নাই বাট পড়বো, সেটা হচ্ছে এটা জিন কি, জিন কি, লুকাস কি, জিন কি, লুকাস কি, কোডন কি, কোডন কি, এই জিনিসগুলো পড়তে হবে। এই জিনিসগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। এবং এই জিন থেকে বেশ কিছু প্রকারভেদ আছে, এই জিন থেকে বেশ কিছু প্রকারভেদ আছে, প্রকারভেদ আছে। সেই প্রকারভেদের যে সংজ্ঞাগুলো, সেই প্রকারভেদের সংজ্ঞাগুলো আমাদের পড়তে হবে। জিনের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের সংজ্ঞাগুলো আমাদের পড়তে হবে। জিন কি, লুকাস কি, কোডন কি, সেই প্রকারভেদের সংজ্ঞাগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি অনেক তো দিলাম, অনেক দিলাম না, অনেক দিছি, এবং এগুলো পড়াইছি। ওকাজাকি এগুলো এগুলো পড়াইছি, এগুলো দেখবেন। আচ্ছা, তাহলে টাইপ 1 আমাদের শেষ। এখন আসি আমরা টাইপ 2-তে। টাইপ 2 অফ সিকিউ, টাইপ 2 অফ সিকিউ, টাইপ 2 অফ সিকিউ। এই টাইপ 2-তে আসবে হচ্ছে অঙ্গাণু বিষয়ক সিকিউ, অঙ্গাণু বিষয়ক, অঙ্গাণু বিষয়ক প্রশ্ন আসবে, অঙ্গাণু বিষয়ক প্রশ্ন আসবে। এখন অঙ্গাণু কি একটা দুইটা না কি রে ভাই? অঙ্গাণু আছে হাজার হাজার কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি অঙ্গাণু, হাজার হাজার কোটি কোটি অঙ্গাণু না, ঠিক আছে? এই উম্মে সালমা, হেট কমেন্ট করা যাবে না, বিতর্ক উস্কে এমন কোনো কমেন্ট করা যাবে না। দেখেন, এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। ব্যাপারটা হচ্ছে এটা, বিটিএস একটা কি, একটা গানের দল, একটা গানের দল। আপনার ভালো লাগলে শুনবেন, আপনার ভালো না লাগলে শুনবেন না, সিম্পল হিসাব। এখন কে শুনতেছে কে শুনতেছে না, তারা কি করতেছে না করতেছে, এটা নিয়ে আপনার ট্রল করার কোনো দরকার আছে? ট্রল করা কোনো ভালো জিনিস না, ব্যাপারটা বুঝছেন? আপনার যদি তাদের কাজকর্ম ভালো না লাগে, অযৌক্তিক মনে হয়, আপনি শুনেন না, সিম্পল হিসাব। যার কাছে ভালো লাগে, যার কাছে মানে যৌক্তিক মনে হয়, সে গিয়ে শুনুক। নিজের মতো থাকেন, নিজের যেটা পছন্দ, নিজের পছন্দ নিজে থাকেন, নিজের যেটা অপছন্দ, নিজেরটা নিজের মধ্যে রাখেন। এইটা নিয়ে তো সোসাইটিতে বা সমাজে উস্কানি সৃষ্টি করার কিছু নাই। আরেকজন আসছে, এটা শোনা হারাম, বিটিএস শোনা হারাম, আর আরেক গান শোনা হালাল, ঠিক আছে? যার যেটা ভালো লাগবে সে সেটা শুনবে, যার সেটা ভালো লাগবে না সে সেটা শুনবে না। যার যার তার তার ব্যক্তিগত ব্যাপার একেবারেই। সুতরাং কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে উস্কানি দেয়া কোনো ভালো কাজ না, ঠিক আছে? মনে রাখবেন, আপনি মানুষ আর আরেকজন হচ্ছে রাম ছাগল। মানুষ এবং রাম ছাগলের মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ আপনার মাথার মধ্যে একটা ব্রেইন দিছে, ইস, বাংলাদেশের সমাজে খারাপ প্রভাব ফেলতেছে, কোনটা ভালো প্রভাব ফেলতেছে দেখেন। অঙ্গাণু বিষয়ক প্রশ্ন, কোন অঙ্গাণুটা বেশি গুরুত্বপূর্ণ আমি বলি। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুইটা কি, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কেউ কেউ এটা বলে অতিরিক্ত বাড়াবাড়ি করে। তা আপনারা কইছে কারা তার বাড়াবাড়ি সহ্য করতে? আপনারটা আপনার ব্যাপার। গ্রো আপ ম্যান। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুইটা থেকে কি কি শিখতে হবে আমি বলি। দুইটারই চিত্র শিখতে হবে, দুইটারই চিত্র শিখতে হবে, দুইটারই গুরুত্ব শিখতে হবে,
গুরুত্ব বলতে কাজ শিখতে হবে, চিত্র সহ দুইটারই গঠন শিখতে হবে। হুবহু বইয়ের মতো লিখতে হবে এমন না, হুবহু বইয়ের মতো ঠিক আছে লিখতে হবে না। আমি বিটিএস লাভার না, আমি ওদের গান তেমন একটা শুনি নেই। শুধু ওয়ার্ল্ড ক্লাবের সময় ওই যে কি একটা গান ছিল না, যে মানে কি উই উই বিলিভ অর সামথিং লাইক দ্যাট দ্যাটস কুড বি হ্যাপেন, আমি মানে মনে নাই অ্যাকচুয়ালি, আমি গান শুনি না ওদের তেমন একটা। তবে ওয়ার্ল্ড কাপের সময় একটা গান শুনছিলাম, ওটা মোটামুটি ভালো, গানের মানে কথা সুন্দর, ঠিক আছে, কিন্তু আমি ওদের গান শুনি না তেমন একটা, ঠিক আছে। আদনানকে কিছুক্ষণের জন্য মিউট করা হলো, তারিকুল ইসলাম আদনান, কি কি ব্যাপার? মিউট কোথায়? রিমুভ কন্টেন্ট, হাইড কন্টেন্ট, রিপোর্ট টু কোঅর্ডিনেট, সাসপেন্ড মেম্বার। কত ঘন্টার জন্য? 12 ঘন্টার জন্য। ওকে 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 ফাইন, 12 ঘন্টার জন্য সাসপেন্ড। হ্যাঁ ওকে, সাসপেন্ড হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ উই আর দ্য ড্রিমার্স, এই গানটা সুন্দর মনে হয়েছে, কিন্তু ওদের গান আমি সাধারণত শুনি না। স্যার থিওরিগুলো মুখস্থ করলে কি হবে? মুখস্থ করতে পারেন। হ্যাঁ ওইটা ওয়ার্ল্ড কাপের, আমি তো ওইটা শুনছি, বললাম তো ওদের গান আমি সাধারণত শুনি না। আমি সব ধরনের গানই শুনি, কিন্তু ওদের গান সাধারণত শোনা হয় না, আমার কাছে ভালো লাগে না, কিন্তু ওই গানটা ভালো লাগছে, সিম্পল হিসাব। ও যে কি করছে ওটা ওই জানে। আচ্ছা দেখেন, কার কাছে কোনটা ভালো লাগবে না ভালো লাগবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। দেখেন আমরা এইদিকে দেখি, গঠন শিখতে হবে, পুরোপুরি যে বইয়ের মতো লাগবে তা না, নিজের মতো করে লিখবেন, ঠিক আছে। এদিকে দেখেন, চিত্র গুরুত্ব, গুরুত্বটা বলতে এখানে কাজ শিখতে হবে। আচ্ছা এখন এইখানে তো আমরা দেখলাম এদেরটা আমরা শিখবো, চিত্র গঠন গুরুত্ব কাজ আমরা শিখবো, এবং এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য, এই দুইটার কি পার্থক্য, ঠিক আছে। আচ্ছা এই দুইটার আমরা কি শিখবো? এই দুইটার আমরা পার্থক্য শিখবো। এই দুইটার আমরা কি শিখবো? এই দুইটার আমরা পার্থক্য শিখবো। কি শিখবো? এই দুইটার আমরা পার্থক্য শিখবো। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা হচ্ছে সৈয়দ আমুন্নি, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আমি শিওর না আমি নিব কিনা। আচ্ছা দেখেন, এই যে এটা পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই, ইম্পর্টেন্ট। এখন এটার উদ্দীপকটা কিভাবে থাকবে? এটার উদ্দীপকটা কিভাবে থাকবে? দেখেন এটার উদ্দীপকটা কিভাবে থাকবে, এটার উদ্দীপকটা কিভাবে থাকবে? উদ্দীপকে হচ্ছে আলটিমেটলি ছবি দেওয়া থাকতে পারে। উদ্দীপকে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া 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 বা প্লাস্টিডের চিত্র দেওয়া থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিডের চিত্র দেওয়া থাকতে পারে, ঠিক আছে। অথবা অথবা বলা থাকতে পারে যে এখানে ধরেন মাইটোকন্ড্রিয়ার ছবি দেওয়া আছে, ধরেন এখানে মাইটোকন্ড্রিয়ার ছবি দেওয়া আছে। আচ্ছা এটা আমি পরের পেজেই দেখাই। টাইপ 2 এর উদ্দীপক কিভাবে থাকতে পারে? টাইপ 2 এর উদ্দীপক কিভাবে থাকতে পারে? টাইপ 2 এর উদ্দীপক কিভাবে দেওয়া থাকতে পারে আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা উদ্দীপক হচ্ছে ধরেন এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা ধরে নিলাম এই যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পার্থক্য, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি, ফিগার এ, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ছবি, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ছবি, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ছবি। এখানে এখানে দেওয়া থাকবে হচ্ছে ফিগার বি, এখানে দেওয়া থাকবে হচ্ছে ফিগার বি, এখানে কি দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা তো দেখেন এখানে দেওয়া থাকবে হচ্ছে ফিগার বি, হ্যাঁ সালমা হাওলাদার এক্স্যাক্টলি, দেখেন ফিগার বি। তো এখানে দেওয়া থাকতে পারে উদ্দীপকে যে দেখেন মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি কি উৎপন্ন করে? মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি শক্তি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা এই আইনুদ্দিন আহমেদকে এটা কি কমেন্ট করছে? আপনারা কি কইছি গানের লিরিক্স এখানে কমেন্ট করতে? ব্যান দিয়ে দিব, ওয়ার্নিং দিলাম। দেখেন মাইটোকন্ড্রিয়া কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা তো এই শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় বলেন তো? শ্বসন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়, শ্বসন প্রক্রিয়ায়। এই কোরোপ্লাস্ট, এই কোরোপ্লাস্ট কি উৎপন্ন করে? বি তো কোরোপ্লাস্ট, এত হচ্ছে এই যে এত হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আচ্ছা বি, বি হচ্ছে কোরোপ্লাস্ট, বি হচ্ছে কোরোপ্লাস্ট, কোরোপ্লাস্ট, বি হচ্ছে কি? বি হচ্ছে কোরোপ্লাস্ট, ঠিক আছে। বি হচ্ছে কোরোপ্লাস্ট।
তো বিতে কি হয় বলেন তো? বিতে হচ্ছে খাদ্য তৈরি হয়। বিতে কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। খাদ্য তৈরি হয় কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিতে কি তৈরি হয়? বিতে কি তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, ঠিক আছে। দেখেন বিতে কি তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে। এখন এখানে একটা 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 বড় ধরনের ঝামেলা আছে। ঠিক আছে, একটা বড় ধরনের ঝামেলা আছে। সেই ঝামেলাটা যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনারা বুঝবেন। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির ঘর। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির ঘর এবং ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? শক্তি রূপান্তরের অঙ্গাণু। আপনারা এটা কনফিউশনে পড়বেন না কিন্তু। শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, আর শক্তির ঘর কোনটা? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা। এখন এইভাবে থাকতে পারে বা আলটিমেটলি না না ওইগুলো লাগবে না। উম্মে সাউদা চৌধুরী ওইগুলো লাগবে না বাবা। এদিকে দেখেন তো এখানে এই যে উদ্দীপক এইভাবে চিত্র দেওয়া থাকতে পারে, উদ্দীপক এইভাবে চিত্র দেওয়া থাকতে পারে, বা উদ্দীপকে এরকম একজন শিক্ষকের কথা বলা থাকতে পারে যে একজন শিক্ষক ক্লাসে এসে দুইটা অঙ্গাণু সম্পর্কে গল্প করতেছে। একটা অঙ্গাণু এ কি করে? অঙ্গাণু এ হচ্ছে শক্তি উৎপন্ন করে, শক্তি তৈরি করে। অঙ্গাণু বি হচ্ছে খাদ্য তৈরি করে। অঙ্গাণু বি কি তৈরি করে? অঙ্গাণু বি হচ্ছে খাদ্য তৈরি করে। এখন কোনটা কোন অঙ্গাণু? ঠিক আছে, কোনটা কোন অঙ্গাণু? তো দ্য ফ্যাক্ট ইজ, আপনাকে এখান থেকে প্রশ্ন জবাবে আসবে টাইপ 2 অঙ্গাণু বিষয়ক। গ নম্বরে হচ্ছে খাদ্য তৈরিকারী অঙ্গাণুর গঠন লিখো। খাদ্য তৈরিকারী অঙ্গাণুর গঠন। তখন আপনি কার গঠন লিখবেন বলেন তো? খাদ্য তৈরিকারী অঙ্গাণুর গঠন লিখলে কার গঠন লিখবেন বলেন? কার গঠন লিখবেন? মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবেন। কার গঠন লিখবেন? মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবেন, তাই না? আচ্ছা আচ্ছা, দেখেন এরপর যদি বলে যে ফিগার এ এর গঠন লিখো, তাহলে কার গঠন লিখবেন? মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবেন। কার গঠন লিখবেন? যদি বলে ফিগার এ এর গঠন, তাহলে কার গঠন লিখবেন? মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবেন। কার গঠন লিখবেন? মাইটোকন্ড্রিয়ার গঠন। এইটা আসতে পারে। অথবা কি আসতে পারে? শক্তি তৈরিকারী। এই গাদার দল, আমি যে ভুল করলাম আমার বললেন না? সব গাদা, আমিও ভুল করি, ওরা কিছু বলে না। খাদ্য তৈরি করে যে অঙ্গাণু এটা মাইটোকন্ড্রিয়া না, গাদার দল। শক্তি তৈরি করে যে অঙ্গাণু এটা মাইটোকন্ড্রিয়া। আমি যে ভুল করলাম, কেউ আমার বললো না। শক্তি তৈরি করে যে অঙ্গাণু, সেই অঙ্গাণুর নাম কি? শক্তি তৈরিকারী অঙ্গাণুর নাম হচ্ছে হ্যাঁ, ভুল এক্স্যাক্টলি সুলাইমান শরীফ ইমন। ঠিক আছে, ভুল করছি আমি, রাইট। শক্তি তৈরিকারী অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর দেখেন আমি অনেক সময় স্লিপ অফ টাং বা স্লিপ অফ পেন ভুল করতে পারি না? হ্যাঁ, ভুল করেছি, এখন ঠিক করে দিলাম। আমি যদি ভুল করে থাকি আমাকে বলবেন যে আমি ভুল করছি। আমি টিচার মানুষ বলে যে আমি সবসময় ঠিক করবো, ওটা তেমন না, আমিও ভুল করতে পারি। আফটার অল মানুষ হয়ে জন্মাইছি, আর দু একটা ভুল করবো না? হুমায়ুন আহমেদের নাটকের একটা ডায়লগ, ঠিক আছে? মানুষ হয়ে জন্মাইছি, আর দু একটা ভুল করবো না, তা কি হয়? দেখেন সবাই বলছে থ্যাংক ইউ। যারা যারা আমার ভুলটা ধরছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা ভুল ধরার কারণে আমি নতুন একটা জিনিস শিখতে পারলাম। শুনেন, আমি আমার জীবনের অধিকাংশ জিনিস শিখছি আমার স্টুডেন্টদের কাছ থেকে। ঠিক আছে, আচ্ছা দেখেন ও বলছে টু ইর ইজ হিউম্যান। এখানে ইরটা কি বলেন তো? টু ইর ইজ হিউম্যান, এখানে ইরটা কি? এখানে ইরটা কোন পার্টস অফ পিস বলেন? অথবা খাদ্য তৈরিকারী অঙ্গাণুর গঠন। তাহলে কার গঠন লিখতে হবে? ক্লোরোপ্লাস্ট। কার গঠন? ক্লোরোপ্লাস্ট। আর ঘতে দুইটার কি? এবং গঠন লিখতে হলে কিন্তু চিত্র লাগবে। গঠন লিখতে হলে বাবারে বাবা, শিমুল বিশ্বাস সম্ভব না বাবা এই ধরনের চিন্তা। ঠিক আছে, নাউন না, টু ইর ইজ হিউম্যান, ভুল করা মানবীয়, মানে মানুষ মাত্রই কি করবে? ভুল করবে। তাহলে টু ইর, ভুল করা, কোনো কিছু করা একটা কি? কাজ।
তাহলে ইটটা হচ্ছে ভার্ব, এখানে ইটটা ভার্ব, ঠিক আছে। এক্স্যাক্টলি, দীপ্ত পারিয়াল, আগুন, ভাল লাগছে, ঠিক আছে, ভার্ব। হ্যাঁ, দেখেন আমরা ঘতে আসি। ঝামেলাটা কি বলি, ঝামেলাটা কি বলি, ঘর, আমরা একটা ব্যাপার বলি, এই যে সাজেশনটা আমি এখন দিচ্ছি এটা আপনার কলেজের পরীক্ষার জন্য দিচ্ছি না, এইটা আমি আপনার বোর্ড পরীক্ষার জন্য দিচ্ছি। কিসের জন্য দিচ্ছি? এটা আমি আপনার বোর্ড পরীক্ষার জন্য দিচ্ছি। বোর্ড পরীক্ষাতে কিন্তু কি হয় বলেন তো? বোর্ড পরীক্ষাতে কি হয়? বোর্ড পরীক্ষাতে কি হয় জানেন? বোর্ড পরীক্ষাতে কিন্তু অধ্যায় সমন্বয় করে প্রশ্ন আসে, মানে দুইটা অধ্যায় মিলায় প্রশ্ন আসে, এটা কি আপনারা জানেন? বোর্ড পরীক্ষায় দুইটা অধ্যায় মিলায় যে প্রশ্ন আসে, এটা কি আপনারা জানেন? আমাকে বলেন। বোর্ড পরীক্ষায় দুইটা অধ্যায় মিলায় যে প্রশ্ন সেটা কি আপনারা জানেন? এই 1 নম্বর অধ্যায় চ্যাপ্টার 1 প্লাস চ্যাপ্টার 9 মিলায় একটা প্রশ্ন হবে, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 9 মিলায় একটা প্রশ্ন হবে, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টার 1 এবং 9 মিলায় একটা প্রশ্ন হবে যে উদ্দীপকের দুটি অঙ্গাণুতে, উদ্দীপকের এ ও বিতে যে দুটি প্রক্রিয়া ঘটে তার পার্থক্য। দেখেন এর মধ্যে কি ঘটে? এর মধ্যে ঘটে শক্তি শোষণ। বীর মধ্যে কি ঘটে? বীর মধ্যে ঘটে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, শালুক সংশ্লেষণ। তাহলে কার পার্থক্য লিখতে হবে বলেন তো? শালুক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য। কার পার্থক্য? শ্বসন এবং শালুক সংশ্লেষণের পার্থক্য। শ্বসন এবং শালুক সংশ্লেষণের পার্থক্য। শ্বসন এবং শালুক সংশ্লেষণের পার্থক্য। শ্বসন এবং শালুক সংশ্লেষণের পার্থক্য লিখতে হবে, বুঝছেন? মিক্সড আপ আসে। আচ্ছা, বা যদি বলে উদ্দীপকের এ এবং বিতে যে দুটি প্রক্রিয়া ঘটে তার গুরুত্ব জীবজগতে তার গুরুত্ব অপরিসীম। জীবজগতে তার গুরুত্ব অপরিসীম। আমরা জানি সবার গুরুত্ব অপরিসীম। সবার গুরুত্ব কি? অপরিসীম। সবার গুরুত্ব কি? অপরিসীম। সবার গুরুত্ব অপরিসীম। কিভাবে অপরিসীম? শালুক সংশ্লেষণ না হলে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে পাবে না, ঠিক আছে, ঠিক আছে। উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে পাবে না। নিজের খাদ্য নিজে না পাইলে সে প্রজনন করবে না, নিষেক করবে না, তার বংশবৃদ্ধি হবে না, বাস্তু সংস্থান নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি পুরা পৃথিবী একদম কি হয়ে যাবে? একটা মানে ডিভাস্টেটেড ফেজ চলে যাবে, ধ্বংস জাস্ট, ঠিক আছে। তো আলটিমেটলি এই দুইটা থেকে একটা এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি এখান থেকে, এই যে এই দুইটার যে গুরুত্ব বলতে অ্যাকচুয়ালি কাজ শিখবেন, মাইটোকন্ড্রিয়ারও কাজ শিখবেন, প্লাস্টিডেরও কাজ শিখবেন, আর দুইটার পার্থক্য শিখবেন। তা তো আমি বলেই দিলাম এখান থেকে, কি কি শিখবেন। চিত্র, গঠন, গুরুত্ব, কাজ, পার্থক্য। তো আমরা বুঝতে পারলাম মাইটোকন্ড্রিয়া থেকে কি প্রশ্ন আসবে। সালমা হাওয়াদার, শোষণ না বাবা, শোষণ এবং শ্বসন এক জিনিস না, দুই জিনিস। আচ্ছা, আমরা বুঝতে পারলাম এইটুকু। আমরা কি এইটুকু বুঝতে পারলাম? টাইপ 2 থেকে আর কি কি অঙ্গাণু আসতে পারে আমাদের? টাইপ 2 থেকে আর কি কি অঙ্গাণু আসবে? টাইপ 2 থেকে আর কোন অঙ্গাণু সিকিউর জন্য ইম্পর্টেন্ট? টাইপ 2 তো হচ্ছে অঙ্গাণু বিষয়ক। টাইপ 2 বিষয়ক, অঙ্গাণু বিষয়ক। দেখেন অঙ্গাণুর মধ্যে দুইটা অঙ্গাণু গুরুত্বপূর্ণ, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এই দুইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাদ বাকিগুলো এতটা গুরুত্বপূর্ণ না, তারপরে আপনারা দেখবেন কার ছবিটা দেখবেন, রাইবোজোমের চিত্রটা দেখবেন, গোলগি বডির দেখবেন, প্লাস এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখবেন, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখবেন। খুব এতটা গুরুত্বপূর্ণ না, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট। জাস্ট দেখবেন, মানে আসতেও পারে, কিন্তু এই দুইটা আসবেই, এই দুইটা থেকে প্রশ্ন আসবেই। আর যদি প্রশ্ন একটু মানে এলোমেলো টাইপের হয় তাহলে এখান থেকে আসতে পারে। বুঝাইতে পারলাম? এখন দেখেন টাইপ 2 থেকে আমরা ক খ এর জন্য কি পড়ব? খুবই গুরুত্বপূর্ণ। ক খ এর জন্য আমরা কি পড়ব? ক খ এর জন্য এখানে অনেক প্রশ্ন, অ্যাকচুয়ালি ক খ এর জন্য এখানে অনেক প্রশ্ন। যে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিকর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিকর বলা হয়, ঠিক আছে। আচ্ছা,
তারপর আসতে পারে হচ্ছে কোরোপ্লাস্টকে 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 কেন হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে? কেন শক্তি রূপান্তরের অঙ্গাণু? কেন শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে বা কোষের আচ্ছা শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে? তো রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলে? রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলে? কেন সার্বজনীন অঙ্গাণু বলে? সার্বজনীন অঙ্গাণু বলে, সার্বজনীন অঙ্গাণু বলে। এটা কোথায় পাওয়া যায়? কেন সার্বজনীন অঙ্গাণু বলে? ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? ঠিক আছে, কোথায় পাওয়া মানে কারণ এটা আদি কোষ, প্রকৃত কোষ, দেহ কোষ, জনন কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ সব জায়গার মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। তারপর এখান থেকে প্রশ্ন আসতে পারে লাইসোজোম। লাইসোজোমকে কেন সুইসাইডাল স্কোয়াড বলে? কেন সুইসাইডাল স্কোয়াড বলে? সুইসাইডাল স্কোয়াড বলে। বা ওটোফেগি কেন বলে? 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 ঠিক আছে, ওটোফেগি কেন বলে? ওটোফেগি কেন বলে? এই জিনিসগুলো হাবি যাবে এইগুলো। তো এখান থেকে অনেক কিছুই পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা। আর আমরা টাইপ 3-তে চলে আসছি। টাইপ 3-তে চলে আসছি। টাইপ 3-তে চলে আসছি। টাইপ 3-তে চলে আসছি। টাইপ 3টা দেখেন। টাইপ 3টা দেখেন। টাইপ 3টা দেখেন একটু। টাইপ 3 হচ্ছে কোষ প্রাচীর এবং কোষঝিল্লি বিষয়ক। কোষ প্রাচীর এন্ড কোষঝিল্লি বিষয়ক। কোষ প্রাচীর এন্ড কোষঝিল্লি বিষয়ক। কোষ প্রাচীর এন্ড কোষঝিল্লি বিষয়ক। ঠিক আছে, কোষ প্রাচীর এন্ড কোষঝিল্লি বিষয়ক। কোষ প্রাচীর এবং কোষঝিল্লি তৈরিতে কিভাবে আসবে? যে উদ্দীপক একজন জীববিজ্ঞানের শিক্ষক আসবে, জীববিজ্ঞানের শিক্ষক আসবে, ওনার নাম হচ্ছে মিসির আলী। মিসির আলী জীববিজ্ঞানের শিক্ষক এসে বলবেন যে কোষের দুইটা আবরণ আছে। এর মধ্যে একটা হচ্ছে নির্জীব আরেকটা হচ্ছে সজীব। এই যে সজীব আবরণটা এটা সব কোষেই আছে। হোক উদ্ভিদ কোষ, হোক প্রাণী কোষ, হোক আদি কোষ, হোক প্রকৃত কোষ, এইগুলা। বা বলতে পারে এই যে নির্জীব যে আবরণটা আছে এটা কেবল উদ্ভিদ কোষে আছে। উনি এইটার নাম দিল এক্স, এটার নাম দিল হচ্ছে ওয়াই। তাহলে আমাকে বলেন তো এই যে সজীব যেটা আছে বা সজীব জিল্লি যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে কোষঝিল্লি। সেটা হচ্ছে কোষঝিল্লি। আর এই যে নির্জীব জিল্লি যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে কোষ প্রাচীর। সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। বুঝছেন আপনারা? কিছু কি মাথায় ঢুকতেছে? একজন বলতেছে অনেক অনেক পড়তে হবে, অনেক অনেক কি পড়তে হবে? মাথায় কি কিছু ঢুকতেছে? বুঝছেন কিছু? কিছু বুঝেছেন? ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, মিসির আলী জীববিজ্ঞানের ফেমাস টিচার। আয় হায়, আপনাদের জন্য যতগুলো স্লাইড এড করছিলাম সবই শেষ, নতুন স্লাইড এড করতে হবে। ওয়েট, আমাদের কিন্তু এই চ্যাপ্টারে অনেক পড়া এখনো বাকি আছে। হ্যাঁ, আমাদের মিনিমাম আরো 20 মিনিট ক্লাস করতে হবে, 20-30 মিনিট ক্লাস করতে হবে আমাদের। দেখেন আমরা যে বলতেছিলাম বুঝেছি, মাথার উপর দিয়ে গেছিল না কেন? মাথার উপর দিয়ে যাবে কেন? উপর দিয়ে যাওয়ার তো কথা না, ভিতর দিয়ে যাওয়ার কথা মাথার। আচ্ছা, আমি এগুলো পড়াইছি, তো প্রথম ক্লাসে পড়াইছি। হ্যাঁ দেখেন তো এই যে এখানে যা বলতেছিলাম সব কোষেই থাকে। গ নম্বরে কি আসবে? টাইপ 3 সিকিউ এমসিকিউ থেকে গ নম্বরে আসবে হচ্ছে সজীব যে জিল্লিটা আছে তার সবচেয়ে গ্রহণযোগ্য মডেল, তার সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটা আছে, তার সবচেয়ে গ্রহণযোগ্য মডেল বর্ণনা করতে। তাহলে চিত্রসহ আপনাকে কি বর্ণনা করতে হবে? ফ্লুইড মোজাইক মডেল আপনাকে চিত্রসহ বর্ণনা করতে হবে। চিত্রসহ বর্ণনা করতে হবে। এটা গ নম্বরে আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসতে পারে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর নির্জীবের গঠন যদি বলে তাহলে কার গঠন দিতে হবে? কোষ প্রাচীরের গঠন। কিন্তু এটা এতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কোষঝিল্লির গঠনটা।
গ নাম্বারের জন্য ফ্লুইড মোজাইক মডেল বা কোষ ঝিল্লির গঠনটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোষ ঝিল্লির গঠনটা বেশি ইম্পর্টেন্ট, কোষ ঝিল্লির গঠনটা বেশি ইম্পর্টেন্ট, কোষ ঝিল্লির গঠনটা বেশি ইম্পর্টেন্ট। আর ঘ নাম্বারে কি আসবে, ঘ নাম্বারে কি আসবে, ঘ নাম্বারে আসবে হচ্ছে সজীব এবং নির্জীব ঝিল্লি দুটির পার্থক্য, ঝিল্লি দুটির পার্থক্য। তাহলে কার পার্থক্য বলেন তো, কার পার্থক্য, গ নাম্বারে কার পার্থক্য, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির পার্থক্য, কোষ প্রাচীর এন্ড কোষ ঝিল্লির পার্থক্য, কোষ প্রাচীর এন্ড কোষ ঝিল্লির কি পার্থক্য, 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 নয়তো গুরুত্ব, নয়তো গুরুত্ব, দুটো থেকে যে কোনো একটা, দুইটারই গুরুত্ব শিখতে হবে, দুইটারই গুরুত্ব শিখতে হবে। ঠিক আছে, পার্থক্য গুরুত্ব শিখতে হবে। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য সিকিউ অফ চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 থেকে সিকিউ রিলেটেড জিনিসগুলো পড়লেই হবে। ক খ এর জন্য কিছু জিনিস এক্সট্রা আপনাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে এটা প্লাজমোডেসমাটা কি, প্লাজমোডেসমাটা কি এটা আপনাদের পড়তে হবে ক খ এর জন্য। এখানে প্লাজমোডেসমাটা কি এটা পড়তে হবে। তারপর ফেগোসাইটোসিস, ফেগোসাইটিক বেসিকল, ফেগোসাইটিক বেসিকল, ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল, কোষ ঝিল্লির যে বিভিন্ন অবস্থা। তারপর মাইক্রোভিলাই, 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 তারপর পিনোসাইটিক ফুসকা, পিনোসাইটিক ফুসকা, তারপর কি মাইসেলি, মাইসেলি, এই জিনিসগুলো দেখতে হবে। তারপর দেখতে হবে আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য, আদিকোষ এন্ড প্রকৃত কোষ, প্রকৃত কোষ, এদের যে এক্সাম্পলগুলো আছে বা উদাহরণগুলো আছে, এক্সাম্পলগুলো দেখতে হবে, পার্থক্য দেখতে হবে, পার্থক্য দেখতে হবে, পার্থক্য দেখতে হবে। ঠিক আছে, দেখেন আমরা মোটামুটি অনেক কিছু পড়ে ফেলছি, অনেক পড়ছি, আর কত পড়বো, অনেক পড়ছি। এখন আমরা একটু জিন জিন পড়ি, আসুন জিন ভূত সম্পর্কে পড়ি, একটু জিন ভূত সম্পর্কে পড়ি। ঠিক আছে, একটু জিন ভূত সম্পর্কে আমরা পড়ি আসেন। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় আমরা এগুলো জানি। এই বইটা একটু আঁকা নেন, বইটা বের করেন তাড়াতাড়ি, আমাদের ক্লাসের অনেক কিছুই বাকি আছে তো এখনো। আচ্ছা, আমি যে বলি তিনটা টাইপের সিকিউ সাজেশন হবে, তিনটা টাইপের সিকিউ প্রশ্ন আসবে, আমি বলে দিলাম। দেখেন আচ্ছা, আমিও আপনাদের মিস করব অনেক। দেখেন জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি আমি পড়াইছি আপনাদের। ডিএনএ থেকে কি সৃষ্টি হয়, আরএনএ, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হলে কি হয়, ট্রান্সক্রিপশন হয়। আরএনএ থেকে কি হয়, আরএনএ থেকে হয় প্রোটিন, আরএনএ থেকে কি হয় প্রোটিন, ট্রান্সলেশন, কি হয় ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন প্রোটিন হলো সর্ববৃহৎ কর্মী অণু বা ওয়ার্কার মলিকিউল, বললাম তো এটা একটা বৃহৎ আকার অণু। ঠিক আছে, কোষের সবকিছু নিয়ন্ত্রণ ও প্রকাশ করে প্রোটিন, কোষের সবকিছু নিয়ন্ত্রণ এবং প্রকাশ করে প্রোটিন, বইয়ের মধ্যে আঁকে আনেন। ঠিক আছে, আচ্ছা তো এই সেন্ট্রাল ডগমা বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় এই যে এটা লিখলে কিভাবে লিখবেন, যে ডিএনএ থেকে এমআরএনএ তে সিগন্যাল ট্রান্সফার হয়, এমআরএনএ থেকে প্রোটিন হয়, প্রোটিন হয়, প্রোটিন হয়, আর এই প্রোটিন অ্যাকচুয়ালি জীবের সব বৈশিষ্ট্য প্রকাশ করে, জীবের সব বৈশিষ্ট্য প্রকাশ করে। এই কারণে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। আর এই যে ফ্লোচার্ট এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, এটাকে কি বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে এইটুকু লেখা আছে এগুলো আমরা দেখছি, রিভার্স ট্রান্সক্রিপশন, এগুলো আমরা দেখছি। কেউ একজন বলছিল আমি নাকি রিভার্স ট্রান্সক্রিপশন তারা পড়াই নাই। এই যে জিনটা ডিএনএ, ট্রান্সক্রিপশন আরএনএ, ট্রান্সলেশন হলে কি হবে, প্রোটিন হবে, কি হবে প্রোটিন হবে। ঠিক আছে, এই যে চিত্রের মধ্যে যা লেখা আছে এগুলো লাগবে। এমআরএনএতে কোডন এবং প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তি, সেন্ট্রাল ডগমা, এগুলো লাগবে। ঠিক আছে, এগুলো লাগবে। ঠিক আছে, দেখেন বাবারে বাবা, দীপ্ত বারিয়াল তো বেশ ভালো কমেন্ট করতেছে। সবচেয়ে বড় ক্ষুদ্রাঙ্গ হলো প্লাস্টিড, সব থেকে বড় কর্মী অণু হচ্ছে প্রোটিন। কিভাবে চমৎকার, দেখেন এই যে এইগুলো পড়ছি আমরা, ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে ট্রান্সলেশন, প্রোটিন, পলিপেপটাইড চেইন এবং আলটিমেটলি রিভার্স ট্রান্সক্রিপশন আমরা পড়ছি। ঠিক আছে, সেন্ট্রাল ডগমা কাকে বলা হয়, সেন্ট্রাল ডগমা কাকে বলা হয় আমি পড়াইছি আগের ক্লাসে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট বেসিক, আগের ক্লাসে আমি পড়াইছি।
ইম্পর্টেন্ট বেসিক, আগের ক্লাসে আমি পড়াইছি, ঠিক আছে, আগের ক্লাসে আমি পড়াইছি। এটাই হলো আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি, ঠিক আছে। আগের ক্লাসে এগুলো আমি পড়াইছি না বলেন তো? আচ্ছা, আগের ক্লাসে এগুলো পড়ছি কিনা আমরা বলেন, সেন্ট্রাল ডগমার কোনো ব্যতিক্রম আছে কিনা? আচ্ছা, এগুলো রিডিং দিবেন। আচ্ছা, এই রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে ব্যতিক্রম, আমি পড়াই ফেলছি আপনাদেরকে। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশন ব্যতিক্রম, এগুলো রিডিং দিবেন, পড়াই ফেলছি আমি, এগুলো রিডিং দিবেন। জিন, আচ্ছা, জিন, জিন থেকে জিনিসটুকু আঁকাবেন, বইয়ের মধ্যে আঁকায় নেন, জাস্ট আমি পড়াই দিব। বংশগতির মূল একক জিন, অর্থাৎ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককে জিন বলা হয়। আচ্ছা, জিন 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 আচ্ছা, জিন থেকে যে জিনিসগুলো লাগবে, জোহানসেন, জোহানসেন ওই কণা বা ফ্যাক্টরকে, জোহানসেন ওই কণা বা ফ্যাক্টরকে জিন হিসেবে অভিহিত করেন। মেন্ডেল প্রথমে বৈশিষ্ট্যের বাহককে বলছে কণা বা ফ্যাক্টর, আর জোহানসন ওই ফ্যাক্টরকে কি বলছে? আচ্ছা, জিন কোষের ক্রোমোজোমে অবস্থিত। ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা জিন সংশ্লেষণ করে, কৃত্রিম জিন সংশ্লেষণ করে 1969 সালে নোবেল পুরস্কার পান। যেটুকু আমি আঁকাইছি এটুকু, এটা কোন স্যারের বই? এটা আবুল হাসান স্যারের বই, এটা আবুল হাসান স্যারের বই, এটা আবুল হাসান স্যারের বই, এটা আবুল হাসান স্যারের বই। সর্বশেষ সংস্করণ পেজ নাম্বার, সর্বশেষ সংস্করণ পেজ নাম্বার 66, 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 ঠিক আছে, আবুল হাসান স্যারের বই, এবং বইয়ের মধ্যে আঁকায় আনেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা আপনাদের এখানে আমি বলি, শুনেন, এইসব হাবিজাবি কথাবার্তার চাইতে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ জিন, এটা একটু জানা উচিত আমাদের, এটা একটু জানা উচিত, এটা একটু জানা উচিত, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে একটা ডিএনএ, ধরেন এটা হচ্ছে একটা ডিএনএ, হ্যাঁ, এটা হচ্ছে একটা ডিএনএ। এই ডিএনএর এইটুকু একটা খণ্ড অংশ, এর নাম ধরে নিলাম এ, এর নাম ধরে নিলাম বি, এর নাম ধরে নিলাম সি, এর নাম ধরে নিলাম ডি। এখন ডিএনএর কোনো জিন কি? জিন হচ্ছে পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ, জিন হচ্ছে ডিএনএ এর নির্দিষ্ট খণ্ড অংশ, ডিএনএ এর নির্দিষ্ট কি খণ্ড অংশ, নির্দিষ্ট খণ্ড অংশ, পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ, পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ। এখন ডিএনএর খণ্ড অংশ হইলেই হবে না, ডিএনএর খণ্ড অংশ হইলেই হবে না, স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে, স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে, স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে তাকে পলিপেপটাইড চেনের মাধ্যমে প্রোটিন তৈরি করতে হবে। পলিপেপটাইড চেনের মাধ্যমে কি তৈরি করতে হবে? পলিপেপটাইড চেনের মাধ্যমে তাকে প্রোটিন তৈরি করতে হবে। আর প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে জীবনের ভাষা, জীবনের বৈশিষ্ট্য, জীবনের ভাষা বা জীবনের বৈশিষ্ট্য, জীবনের ভাষা বা জীবনের বৈশিষ্ট্য। তার মানে জিন হচ্ছে ডিএনএ অণুর একটা খণ্ড অংশ। এই যে এ, তাহলে এ হচ্ছে একটা জিন, এ হচ্ছে এখানে একটা জিন, তাহলে এইটা পরবর্তীতে এটা তো ডিএনএ এর খণ্ড অংশ, তাহলে ডিএনএ থেকে কি হইতে পারবে? আরএনএ হইতে পারবে না? আরএনএ থেকে কি হইতে পারবে? প্রোটিন হইতে পারবে না? এই যে প্রোটিন তৈরি হয়েছে মানে জীবনের বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাইছে। তখন আলটিমেটলি এটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বহন করবে, নির্দিষ্ট চারিত্রিক অংশ বৈশিষ্ট্য বহন করবে। তো আলটিমেটলি ধরেন এ অংশের কারণে কেউ বাটপার হইতেছে, বি অংশের কারণে কারো চুলের রং কালো হইতেছে, সি অংশের কারণে কারো চোখ হইতেছে বিলাই চোখা, মানে বিলাইয়ের চোখ যেরকম না এরকম, ঠিক আছে। তো এক একটা অংশ যদি একটা চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে তাকে বলি আমরা জিন। এখন এই জিনটা যে অংশের মধ্যে থাকে, যেমন সুহেল এই এলাকার মধ্যে আছে, তাহলে সুহেল হচ্ছে এই এলাকার লোকাল, ও বলবো না যে আমি এলাকার লোকাল, বাট আমার চিনস, এরকম ভাবে থ্রেড দিবে না, থ্রেড দিবে। তাহলে যে এলাকায় থাকে সে হচ্ছে সেই এলাকার লুকাস। তাহলে জিনের অবস্থান ইংরেজি কি? লোকেশন। লোকেশন শব্দ থেকে আসছে লুকাস। তাহলে ধরলাম সি জিনটা এই জায়গাটুকু জুড়ে আছে না, এই জায়গাটুকু জুড়ে আছে, তাহলে এটা সি জিনের লুকাস। এটা কি? এটা হচ্ছে সি জিনের লুকাস। ডি জিন এই জায়গা জুড়ে আছে না, তাহলে এটা হচ্ছে ডি জিনের লুকাস। তাহলে লুকাস হচ্ছে ডিএনএ এর যে অঞ্চলে জিনটা অবস্থান করে, এটা হচ্ছে লুকাস। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পড়ায় ফেললাম, আর কি হবে জীবনে? কি আর আছে বলেন? পড়ে ফেলেন কি আর আছে জীবনে? তাহলে ক্রোমোজোমের যে স্থানে একটা জিন অবস্থান করে তাকে লুকাস বলে, তাকে কি বলে? লুকাস বলে। এটা ক নাম্বারে আসবে? এটা ক নাম্বারে আসবে? লুকাস কি ক নাম্বারে আসবে? কিন্তু জিন কি? আচ্ছা, জিন কি? এক জিন, এক পলিপেপটাইড চেইন। আচ্ছা এইগুলা আঁকান, ঠিক আছে। দেখেন তারপরে শিকল সেল। আচ্ছা এই লাইনটা এমসিকিউ আসবে, আঁকায় রাখেন। শিকল সেল হিমোগ্লোবিন 600টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। এই লাইনটা এমসিকিউতে আসবে, ঠিক আছে। আচ্ছা দেখেন প্রোটিনকে বলা হয়, তাই প্রোটিনকে বলা হয়
জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, এমসিকিউতে আসবে। যে লাইনটুকু আঁকাই দিছি সেইটুকু। এমডি আলামিন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখেন যে লাইনটুকু আঁকাই দিছি আঁকাই, এগুলো পড়াইছি আমি। আচ্ছা, আঁকানো শেষ হলে কমেন্টটা ডান লেখেন, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। আচ্ছা, বুঝা গেল ডিএনএ জিন, বুঝা গেল ডিএনএ জিন আঁকান। দেখেন আমরা তো দেখলাম ডিএনএর যে খণ্ড অংশ, এই যে ডিএনএ, ডিএনএর একটা খণ্ড অংশ, এটা হচ্ছে ডি জিন, এটা হচ্ছে সি জিন, এটা হচ্ছে বি জিন। তাহলে ডিএনএর খণ্ড অংশকে আমরা কি বলি? জিন বলি। তাহলে আমরা বলতে পারি না ডিএনএ জিন? বলতে পারি কিনা? ডিএনএ জিন বলতে পারি কিনা? বলতে পারি কিনা? ডিএনএ জিন বলতে পারি কিনা? বলতে পারি। দেখেন জিনকে বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়। এই যে পার্টটা আছে, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল ভর্তি পরীক্ষা। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল ভর্তি পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা লাগবেই। আমি একদিন একটা কমেন্ট একটু মানে খুবই অবাক হয়েছিলাম, সম্ভবত একটা ফিডব্যাক ফর্ম আপনাদের দেওয়া হয়েছিল, সেই ফিডব্যাক ফর্মের নিচে একজন কমেন্ট করছে বায়োলজিতে সব পড়া যাবে না, শুধু মেডিকেলের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আঁকায় দিলে ভালো হইতো। দেখেন আমি একদম প্রথম ক্লাস থেকে আপনাকে বলেই দিয়েছি কোনগুলো মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ না। প্রত্যেকটা ক্লাসে ইভেন আমি মেডিকেলের প্রশ্ন সলভ করাইছি ওই টপিক থেকে, সাজেশনও দিয়েছি। আমি কি আপনার আঁকায় দিই নাই? তাহলে কেউ একজন যে কেন ওই কমেন্টটা করলো আমি বুঝতে পারি না আসলে, সে কি ক্লাস করে কমেন্ট করছে নাকি ক্লাস না করে কমেন্ট করছে। আসলে আমি একটু খানিকটা অবাক হয়েছিলাম অবশ্য। দেখেন রেকন জিন রিকম্বিনেশনের একক, হাইলাইট করেন, এটা মেডিকেলে আসবে। মিউটন, মিউটন জিন মিউটেশনের একক, হাইলাইট করেন। ঠিক আছে, দেখেন রিকম্বিনেশন, রিকম্বিনেশন শব্দ যদি আমরা লিখতে চাই, রিকম্বিনেশন শব্দটাকে যদি আমরা লিখতে চাই, রিকম্বিনেশন, 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 এই যে দেখেন রিকম্বিনেশনের, রিকম্বিনেশনের এই যে রেকন, রেকন রিকম্বিনেশন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন, ঠিক আছে, দেখেন যেটুকু লেখা, দেখেন এরপরে দেখেন মিউটেশন, 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 মিউটেশন থেকে এই যে মিউটা, মিউটন, মিউটন মিউটেশনের একক। এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। ঠিক আছে, আচ্ছা দেখেন তারপর দেখেন রেপ্লিকন, তারপর দেখেন রেপ্লিকন, রেপ্লিকন খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখেন রেপ্লিকন, ডিএনএ অনুলিপন নিয়ন্ত্রণ করে। রেপ্লিকন শব্দটা আসছে রেপ্লিকেশন থেকে। রেপ্লিকেন শব্দটা কই থেকে আসছে? রেপ্লিকেশন থেকে আসছে। কই থেকে আসছে? রেপ্লিকেশন থেকে আসছে। ঠিক আছে, সিস্ট্রন, কোন শব্দের শেষে যদি সিস থাকে, সিস, সিস মানে প্রক্রিয়া, সিস মানে প্রক্রিয়া, প্রসেস। তাহলে কোনো কাজের একক, কোনো কাজের একক মানে হচ্ছে, কোনো কাজের একক মানে হচ্ছে সিস মানে প্রক্রিয়া বা কাজ। যেমন লাইসিস মানে কি? ভাঙার প্রক্রিয়া। লাইসিস মানে কি? ভাঙার প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা লাইভ আটকে আছে অনেকক্ষণ ধরে। সোহেল লাইভ নাকি আটকে আছে দেখো তো, সোহেল লাইভ নাকি আটকে আছে দেখো তো, লাইভ নাকি আটকে আছে দেখো তো। কই আমার এখানে তো চলতেছে, দেখি আটকে আছে দেখো তো। না না, লাইভ তো চলতেছে, লাইভ তো চলতেছে। হ্যাঁ লাইভ পারফেক্টলি ফাইন। এ কি বলে এইগুলা? খারা এরা কোত্থেকে এলো? খারা এরা কোত্থেকে এলো? দেখেন সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে কে বন্ধ করে দিবে? গেট কয়টা অফ হয়? আচ্ছা মার্ক হোক, অসুবিধা নেই। আমার স্টুডেন্টদের ক্লাস সময় লাগবে, আমার মানে কিছু করার নেই তো, অসুবিধা নেই। মিনিমাম আমার 10 মিনিট এক্সট্রা লাগবে। 9:58 বাজে, 10:10 আসবা। দেখেন সিস্টন জিন কার্যের একক, জিন কার্যের একক, সিস্টন জিন কার্যের একক, এটা আঁকান। ঠিক আছে, আঁকাইছেন? এইটুকু থেকে মেডিকেলে প্রশ্ন আসবে, এটুকু থেকে মেডিকেলে প্রশ্ন আসবে।
এটুকু থেকে মেডিকেলে প্রশ্ন আসবে, এটুকু থেকে মেডিকেলে প্রশ্ন আসবে। আচ্ছা দেখেন, জিনের হচ্ছে এই সংখ্যাটা এখান থেকে এটুকু পড়বেন, পড়াই দিছি আলটিমেটলি আমি আপনাকে। আর আর মানে রিডিং দিবেন। জিনের বৈশিষ্ট্যাবলী খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেল থেকে প্রশ্ন আসে, মেডিকেলে প্রশ্ন আসে, মেডিকেলের জন্য মেডিকেলে প্রশ্ন আসে। নিচের কোনটি জিনের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি জিনের বৈশিষ্ট্য নয়, মেডিকেলে প্রশ্ন আসে। ঠিক আছে, মেডিকেলে প্রশ্ন আসে, নিচের কোনটি জিনের বৈশিষ্ট্য নয়। জিন কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। ঠিক আছে। আচ্ছা, এরা প্রকৃত কোষের ক্রোমোজোমে অবস্থান করে, প্রকৃত কোষের ক্রোমোজোমে অবস্থান করে। আর আদি কোষের মধ্যে নিউক্লিয় বস্তু বা প্লাজমিডে অবস্থান করে। কারণ আদি কোষের মধ্যে তো অ্যাকচুয়ালি আলটিমেটলি কি নিউক্লিয়ার মেমব্রেন নাই। তো নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারবে না, ভেঙে সাইটোপ্লাজমে ছড়ায় ছিটায় যাবে, তাই না? আচ্ছা, এটি জীবের প্রকরণ ও পরিবৃত্তিতে মুখ্য ভূমিকা রাখে। এটি ভ্যারাইটি এবং পরিবৃত্তিতে মুখ্য ভূমিকা রাখে, অর্থাৎ প্রকরণ এবং মিউটেশনে মুখ্য ভূমিকা রাখে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে একটা বৈশিষ্ট্যের জন্য এক বা একাধিক জিন দায়ী। বৈশিষ্ট্য বংশানুক্রমে গ্রহণ করে। একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে আর লিনিয়ারলি অ্যারেঞ্জ থাকে, রৈখিক সজ্জাক্রমে। এইটা প্রত্যেকটা পয়েন্টে লাগবে, জিনের বৈশিষ্ট্য প্রত্যেকটা পয়েন্টে লাগবে। জিন কার্যের একক বলতে আমি বলি, সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। সিস মানে প্রক্রিয়া, সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, জেনেসিস মানে সৃষ্টির প্রক্রিয়া। জেনেসিস মানে কি? সৃষ্টির প্রক্রিয়া। ঠিক আছে। সিস মানে প্রক্রিয়া, জেনেসিস মানে সৃষ্টির প্রক্রিয়া, লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। তাহলে যে সিস্ট্রন কাজের প্রক্রিয়া, ব্যাপারটা এমন আর কি। ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন ধরনের জিন খুবই ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন, লিথাল জিন, ঠিক আছে, যে জিনের কারণে জীবের মৃত্যু হয়, যে জিনের কারণে কি হয়? জীবের মৃত্যু হয়। আমি শুধু যেটুকু ভুল করি এইটুকু। ঠিক আছে। আচ্ছা, রৈখিক সজ্জাক্রম কি? এই যে ধরেন এইভাবে সাজানো আছে, এইভাবে সাজানো আছে, এটা তো বক্রাকারে আছে। এই যে এটা একটা রেখাতে সাজানো আছে, রৈখিক সজ্জাক্রম। মিউটেশন বুঝি নাই, মিউটেশন তো আমি আপনারা বুঝাই নাই বাবা, না বুঝাইলে আপনি বুঝবেন কিভাবে? মিউটেশন পরিব্যক্তি, মিউটেশন মানে হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ, সার্টেন এন্ড পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ। ধরেন এটা একটা ডিএনএ, এই ডিএনএর মধ্যে বেস সিকোয়েন্স আছে না, এডেনিন থাইমিনের সাথে সাজানো আছে, সাইটোসিন গুয়ানিনের সাথে সাজানো আছে। যদি কোনো কারণে এই ডিএনএ এর বেস সিকোয়েন্সে, অর্থাৎ এডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিনের মধ্যে হুট করে কোনো পরিবর্তন হয়ে যায়, তার মানে ওইটাই মিউটেশন হয়ে গেছে, ওইটাই কি হয়ে গেছে? মিউটেশন হয়ে গেছে। বুঝছেন? আচ্ছা, অনকোজিন, কোনো শব্দের আগে যদি অনক থাকে, অনক মানে হচ্ছে ক্যান্সার, অনক মানে কি? ক্যান্সার। তাহলে অনকোজিন কি সৃষ্টি করে? ক্যান্সার রোগের সৃষ্টি করে। অনকোজিন কি রোগের সৃষ্টি করে? ক্যান্সার রোগের সৃষ্টি করে। সেক্স ক্রোমোজোমাল জিন, যেই ক্রোমোজোম মূলত লিঙ্গ নির্ধারণ করে, কি নির্ধারণ করে? লিঙ্গ নির্ধারণ করে। এবং এই সেক্স ক্রোমোজোমাল জিনের কারণে কিছু রোগ হয়, হিমোফিলিয়া হয়, বর্ণান্ধতা হয়, তাদেরকে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলি। কি করি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলি। তারপর দেখেন ট্রান্সজিন, ট্রান্স মানে কি? ট্রান্সফার করে দিছে। ঠিক আছে। ট্রান্সজিন কি করে দিছে? ট্রান্সফার করে দিছে। কি করে দিছে? ট্রান্সজিন কি করে দিছে? ট্রান্সফার করে দিছে। কি করে দিছে? আচ্ছা, ট্রান্সজিন কি করে দিছে? কি ব্যাপার, লাইভ কি আটকে আছে? আটকে নাই তো, ট্রান্সফার করে দিছে। যেমন উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে নিয়ে অন্য প্রজাতির উদ্ভিদ কোষ প্রাণী কোষে প্রতিস্থাপন করে দিছে, ট্রান্সফার করে দিছে। খণ্ডিত জিন বলে না, স্প্লিট করছে, কেটে ফেলছে। ঠিক আছে। তাহলে একজন ইন্ট্রন, আমরা যখন ট্রান্সলেশন করছিলাম তখন দেখেন একজন এবং ইন্ট্রনের মধ্যে কোনো কোনো অংশ কাটতে হয়েছিল আমাদের, কোনো কোনো অংশ আমাদের কি হয়েছিল? কাটতে হয়েছিল। কোনো কোনো অংশ কি হয়েছিল? কাটতে হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি আপনাকে 10 মিনিট পরে কল দিচ্ছি, আমি ক্লাসে আছি তো। সরি, সিউডোজিন মনে রাখবেন, সিউডো মানে হচ্ছে বন্ড। সিউডো মানে কি? বন্ড। সিউডো মানে কি ভাই? একদিন রেড পেন, একদিন গ্রিন পেন, কোন পেনে দাগানো বেশি পড়বো? ভয় পেয়ে গেছি আপনার। আমি যেগুলো আঁকাই দিচ্ছি এগুলো পড়েন, এর বাইরে পড়ার দরকার নেই। দেখেন, ডিএনএর যে অংশ নিষ্ক্রিয় থাকে বা পলিপেপটাইড চেইন তৈরি করে তাকে বলা হয় সিউডোজিন। কি বলা হয়? সিউডোজিন। সিউডো মানে বন্ড, ফলস, মিথ্যা। লিঙ্কড জিন, লিঙ্ক মানে কি? যুক্ত থাকা। লিঙ্কড মানে কি? যুক্ত থাকা। লিঙ্ক মানে কি? যুক্ত থাকা। তাহলে যেখানে
একই সঙ্গে জিনগুলো অবস্থান করে, একই সঙ্গে জিনগুলো অবস্থান করে, ঠিক আছে? সে তাহলে তাদেরকে কি বলি? লিঙ্কড জিন বলি। কি বলি? লিঙ্কড জিন বলি, ঠিক আছে? আচ্ছা, জিনুম, জিনুম, এই জিন, আচ্ছা জিনুম, অনেকগুলা জিনের মানে অনেকগুলা জিনগুলা মিলে একটা সেট গঠন করে। ধরুন এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন, এই জিনের যে পুরো সেট হয়েছে, এই সেটটা হচ্ছে জিনোম। কোনো প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের বা এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে কি বলে? জিনোম বলে। সকল জিনের সমষ্টিকে কি বলে? জিনোম বলে। এই জিনোমের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, ক নাম্বারে আসবে? এই জিনোমের সংখ্যাটা ইম্পর্টেন্ট, ক নাম্বারে আসবে, ঠিক আছে? আচ্ছা, মানুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে এবং ওয়াই ক্রোমোজোমে সবচেয়ে কম জিন থাকে, এইটা একটু আঁকায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, মানব জিনোমে প্রায় 300 মিলিয়ন ক্ষারক থাকে, বেস থাকে। আচ্ছা, এটুকু আঁকায় রাখেন, ঠিক আছে? এইটুকু আঁকায় রাখেন। মানব জিনোমে 2 ভাগ জিন হচ্ছে নিষ্ক্রিয়, বৈশিষ্ট্য প্রকাশ করে, বাকি 98 ভাগ হচ্ছে নিষ্ক্রিয়। মানুষের সাথে হচ্ছে শিম্পাঞ্জির জিনোমের 98 ভাগ, গরুনের জিনোমের 97 ভাগ মিল আছে। এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো লাগবে না। জাস্ট দেখেন জিনের প্রকৃতি। আচ্ছা, একজন প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে এটা আমরা জানি, আর ইন্ট্রন করে না, এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, জিনের সংখ্যা। আচ্ছা, একাধিক জিন মিলে কখনো কখনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। এমন বৈশিষ্ট্য হচ্ছে মানুষের উচ্চতা। যেহেতু ক্লাসের শেষের দিকে আমরা এক্সট্রা সময় নিচ্ছি, আচ্ছা আমি জাস্ট মেইন পার্টটুকু আপনাকে আঁকাই দিতেছি। এগুলো আপনারা রিডিং দিয়েন, ইম্পর্টেন্ট না এতটা। জিনের সংখ্যা রিডিং দিয়েন, এতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে সংখ্যাগুলা, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিডিং দিয়েন। আচ্ছা, আদিকোষে জিন প্রকাশের একককে বলা হয় অপেরণ। এই অপেরণটা হচ্ছে ক নাম্বারে আসবে? অপেরণটা কি? আদিকোষে জিন প্রকাশের একক, ঠিক আছে? আচ্ছা, এই যে 4টা জিনিস এটা আসবে। আদিকোষে জিন প্রকাশের এককের 4টা একক: গাঠনিক জিন, প্রোমোটার জিন, অপারেটর বা চালক জিন, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এগুলো পড়াই দিতে পারলে ভালোই, তো আপনারা তারপরে একবার রিডিং দিয়েন। আমি মেইনলি একটা ছক বাকি আছে, সেই ছকটা আমি আপনাকে পড়াবো। এই ছকটা আমি পড়াবো মেইনলি আপনাকে। এই ছকটা পড়ায় তারপর ছুটি দিয়ে দিব, ঠিক আছে? আমরা এর জন্য একটু স্পিডে আসতেছি। এই ছকটা থেকে এমসিকিউ আসবে। এই ছকটা অনেকেই মনে রাখতে পারেন না, আচ্ছা, দেখেন এখানে এমসিকিউ আসে এগুলা ভার্সিটিতে। ল্যাকটোজোপেরনের গাঠনিক জিন 3টি আর ট্রিপ্টোফ্যানের গাঠনিক জিন 5টি। এইটুকু একটু মুখস্থ করতে হবে বাবা, কিছু করার নাই। এমসিকিউ আসবে, যার সংখ্যাটা মুখস্থ করবেন। এমসিকিউ আসবে ভাইয়া বি ক্রোমোজোম কি, এটা পরে বলি। দেখেন, প্রকৃত কোষে জিন প্রকাশ ঘটে 3টা ওয়েতে, 5টা ওয়েতে। এই 5টা ওয়ে জাস্ট আঁকায় রাখেন, 5টা ওয়ে জাস্ট আঁকায় রাখেন, ঠিক আছে? তানজিব, আমি দেখছি আপনার কমেন্ট। জিনের কাজ ইম্পর্টেন্ট, কাজগুলো দেখবেন। 1 2 3 4 5 কাজগুলো দেখবেন। আদিকোষের জিন, প্রকৃতকোষের জিনের পার্থক্য এগুলো দেখেন। জেনেটিক কোডে চলে আসছি আমরা। হোয়াট ইজ জেনেটিক কোড? এই জেনেটিক কোড কি বলতে কি বুঝো? এটা খ নাম্বারে আসবে। জাস্ট এখান থেকে দেখেন জেনেটিক কোড কি নিয়ে গঠিত। আচ্ছা, 4টি বেসের রিকম্বিনেশনে ডিএনএ তৈরি, আবার 4টি বেস বিভিন্ন কম্বিনেশনে আরএনএ, আর 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড নিয়ে হয় প্রোটিন। আচ্ছা, মানুষের ইনসুলিন একটা প্রোটিন। এখানে 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। মনে রাখবেন সকল হরমোন। আচ্ছা, দীপ্তপারিয়াল, হ্যাঁ একই জিনিস, দীপ্তপারিয়াল একই জিনিস। মানুষের ইনসুলিন তৈরির জিন থাকে 51 নম্বর বাহুর ক্রোমোজোমের শীর্ষে। এমসিকিউ হিসেবে আসবে। আচ্ছা, এই যে জেনেটিক কোড হলো একটি 3 লেটার বেস কোড বা ডিএনএ অণুতে পরস্পর একত্রে বিন্যস্ত থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্যাটস দ্য ফ্যাক্ট। এই যে 3 লেটার এটা একটু বুঝতে হবে। 3 লেটার এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? 3 লেটার এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? 3 লেটার এটা একটু বুঝতে হবে।
3 লেটার নিউক্লিওটাইড, 3টা নিউক্লিওটাইড আমি কিন্তু বলছিলাম, যেমন স্টার্ট কোডন কি AUG, 1টা 2টা 3টা, এগুলো তো আলটিমেটলি সেই ডিএনএ এর মধ্যে আছে, আরএনএ এর মধ্যে আছে। দেখেন ডিএনএ আরএনএ, ঢাকা জাতীয় ইউনিভার্সিটি নাই, তো আরএনএ এর মধ্যে অ্যাকচুয়ালি আছে। দেখেন ব্যাপারটা হচ্ছে এটা, 1টা 2টা 3টা, এই যে 3 লেটার আসছে, 3 লেটার আসছে কিনা বলেন। আচ্ছা আমি জাস্ট আঁকাই দিতেছি মিনগুলো। জেনেটিক কোড বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। কোডন এমআরএনএ অণুর ধারাবাহিকতা অনুক্রমে 3টি বেসকে একত্রে একটি কোডন বলে। একটি কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এমআরএনএ, আরএনএ হইলে আরএনএ এর মধ্যে এডেনিন আছে, এডেনিনের পরে কি আছে, ইউরাসিল আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে। আবার ধরেন কি আছে, ইউরাসিল আছে, এডেনিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে। এভাবে সাজানো আছে না, এভাবেই কি, এইভাবেই তো এমআরএনএ সাজানো আছে, এভাবেই কি আছে, এমআরএনএ সাজানো আছে, এমআরএনএ কি আছে, সাজানো আছে। এইভাবে যেহেতু এমআরএনএ সাজানো আছে, এই যে 3টা অক্ষর AUG, এই যে 3টা অক্ষর AUG, এই 3টা মিলে কি হয়েছে, 3টা মিলে একটা কোড হয়েছে। তাহলে এমআরএনএ অণুর 3টা বেসকে একত্রে কি বলে, কোডন বলে। কি বলে, কোডন বলে। ঠিক আছে। আচ্ছা কোডনের সংখ্যা, একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে AUG কাকে কোড করে, মেথিওনিনকে কোড করে। কাকে কোড করে, মেথিওনিনকে কোড করে। মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এবং এটা কি কোডন, এটা হচ্ছে স্টার্ট কোডন বা সূচনা কোডন। স্টার্ট কোডন বা সূচনা কোডন, স্টার্ট কোডন বা সূচনা কোডন। ঠিক আছে। আচ্ছা দেখেন 64টা, অ্যাকচুয়ালি কয়টা, 64টা, এখানে জাস্ট 64টা আঁকান, 64টা আঁকান। এই 64টার মধ্যে তিনটা UAA, UAC, UGA। ঠিক আছে। আচ্ছা UAG, UGA, UAG, UGA এইগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না, এগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য কার্যকরী কোডন সংখ্যা হচ্ছে 61টা, কার্যকরী কোডন সংখ্যা হচ্ছে 61টা। এই লাইনটা আঁকান। দেখেন কোডন অ্যাকচুয়ালি আছে কয়টা, কোডন অ্যাকচুয়ালি আছে হচ্ছে 64টা। কয়টা, 64টা। এই 64টার মধ্যে তিনটা কিন্তু ট্রান্সলেশন বন্ধ করে দেয়। UAA, UAG, তারপরে হচ্ছে UGA, এই 3টা ট্রান্সলেশনকে কি করে দেয়, এই 3টা ট্রান্সলেশনকে বন্ধ করে দেয়। তাহলে এই 3টা তো নিষ্ক্রিয়, তাহলে 3টা 64 থেকে বাদ গেলে বাদ বাকি থাকে এটা 61। এই 61টা হচ্ছে সক্রিয়, 61টা কি সক্রিয়। ঠিক আছে। এই পেজটা খুবই ইম্পর্টেন্ট এবং এইগুলো আসবে পরীক্ষায়। আচ্ছা ট্রিপলেট সিকোয়েন্স 3'5 মুখী। আচ্ছা 3টে বেস পেয়ারের কম্বিনেশন ট্রিপলেট বা অ্যামাইনো অ্যাসিড কোড করে সিকোয়েন্স হলো কোডন। পড়াইছে এগুলা কিছুক্ষণ আগে। এন্টিকোডন, এই যে এন্টিকোডন আমরা যেদিন আলটিমেটলি ট্রান্সলেশন পড়ছিলাম, মনে করে দেখেন এন্টিকোডন পড়ছিলাম, ট্রান্সলেশন পড়ার দিন মনে করে দেখেন আমরা এন্টিকোডন পড়ছিলাম ট্রান্সলেশন পড়ার দিন। ট্রান্সলেশনের মধ্যে এই যে সুতাটা কি ছিল, এই সুতাটা ছিল এমআরএনএ। এই সুতাটা কি ছিল, এই সুতাটা ছিল এমআরএনএ। এই সুতাটা কি ছিল, এমআরএনএ। এটা যেহেতু এমআরএনএ সেহেতু এখানে কে ছিল, AUG ছিল কিনা, AUG সি। ঠিক আছে। ইউ আবার সির পরে ধরেন হচ্ছে UACG, এইগুলা ছিল কিনা বলেন, ছিল কিনা। তাহলে এই যে AUG, এটা উল্টা লিখলাম দত্ত। আসলে মনের মধ্যে রাগ নিয়ে কোনো কাজ করলে সেটার ফলাফল ভালো হয় না, বুঝছেন। এই যে তাড়াহুড়া করতে গিয়ে আলটিমেটলি উল্টা রাখলাম। এটা ছিল এমআরএনএ। আমরা অ্যাকচুয়ালি ট্রান্সলেশনটা 1 মিনিট বলতেছি, এটা ছিল এমআরএনএ। এটা কি ছিল, এটা ছিল এমআরএনএ। তাহলে আলটিমেটলি এখানে কোড কি আছে, AUGC, তারপরে আবার কি আছে UACG। তাহলে আলটিমেটলি যে প্রথম তিনটা AUG, এইটা দিয়ে আলটিমেটলি স্টার্ট হয়েছে। তাহলে এটা স্টার্ট কোডন। এটা কি কোডন, এটা হচ্ছে স্টার্ট কোডন। এটা হচ্ছে স্টার্ট কোডন। এই স্টার্ট কোডনের এখানে তিনটার বিপরীতে যেটা আসছে, এর জায়গায় কি আসছে, ইউ এর জায়গায় কি আসছে জির সাথে কে আসবে সি। তাহলে এই তিনটার বিপরীতে যেটা বসছে এটাই কি, এটাই হচ্ছে এন্টিকোডন। এবং এর সাথে কে যুক্ত ছিল বলেন তো, এর সাথে যুক্ত ছিল হচ্ছে টিআরএনএ। এর সাথে যুক্ত ছিল কিন্তু টিআরএনএ। তাহলে এন্টিকোডন কে বহন করে, টিআরএনএ বহন করে। এটা মনে রাখেন, সবাই কমেন্টে লেখেন টিআরএনএ এন্টিকোডন বহন করে, কমেন্টে লেখেন টিআরএনএ এন্টিকোডন বহন করে। এই যে পেজটা আছে এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পেজটা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিইউ ঢাকা ইউনিভার্সিটির জন্য এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। দেখেন লাইসিনের জন্য দুইটা কোড, বেলিনের জন্য চারটা কোডন, আর্জিনিনের জন্য 6টা কোডন। আর্জিনিনের জন্য কয়টা কোডন, 6টা কোডন। এই সংখ্যাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে।
এই সংখ্যাগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগেও একটা প্রশ্ন আসছিল, বেলুনের জন্য কয়টা কোডন আছে? 4টা কোডন। কয়টা কোডন? 4টা কোডন আছে, ঠিক আছে। আচ্ছা, জেনেটিক কোডের বৈশিষ্ট্য বলি, এগুলো রিডিং দিবেন। আর মানে রিডিং, আর মানে রিডিং। আচ্ছা, এই পেজটা, হ্যাঁ এই পেজটা ঢাকা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, জেনেটিক কোডের বৈশিষ্ট্য বলি, আর মানে রিডিং দিবেন। আচ্ছা ওকে, সামান্য ব্যতিক্রম, এর ব্যাখ্যা এখনো জানা যায় না, তারাই বলে দিছে ব্যাখ্যা এখনো জানা যায় নাই, সুতরাং এটা নিয়ে আমাদের তো মাথা ঘামানোর দরকার নেই। বংশগতি ডিএনএর ভূমিকা, ডিএনএর ভূমিকা, সামাজিক বিজ্ঞান আর দিবেন, এইটুকু ইম্পর্টেন্ট, এইটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি, বংশগতির রাসায়নিক ভিত্তি, এই যে ছকটা ইম্পর্টেন্ট, এই ছকটা ইম্পর্টেন্ট, বাট আমরা অনেক সময় মনে রাখতে পারি না, বুঝতে পারি না। আমি একটা টেকনিক দিচ্ছি, এই টেকনিকের মাধ্যমে দিয়ে দিচ্ছি, আমাদের ক্লাস শেষ মুহূর্তে আছে, আমাদের ক্লাস শেষ মুহূর্তে আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাস এই মুহূর্তে শেষ মুহূর্তে আছে। যেমন মনে রাখেন ভেলিন, দেখেন ভেলিন, ভেলিন কই? এই যে ভেলিন, ভেলিন মনে রাখবেন, গু ভালো, গু থেকে হচ্ছে জিউ, ভালো থেকে হচ্ছে ভেলিন, তাহলে ভেলিনের সবার নামের আগে দেখেন জিউ, গু আছে, গু আছে, মনে থাকবে, মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন গ্লাইসিনের মধ্যে আসেন, গ্লাইসিন, গ্লাইসিনের সব মনে রাখেন 3G, সব জি, গ্লাইসিন 3G না 4G অ্যাকচুয়ালি, গ্লাইসিন মনে রাখেন হচ্ছে 4G, গ্লাইসিন দেখেন 4G, 4G দেখেন গ্লাইসিন, জি 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 জি, গ্লাইসিন কি? গ্লাইসিন কি? গ্লাইসিন হচ্ছে 4G, গ্লাইসিন কি? 4G, গ্লাইসিন কি? গ্লাইসিন হচ্ছে 4G, 4G দেখেন সব জি জি, এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। এটা মনে রাখাটা একটু কষ্টকর, এভাবে মনে রাখতে পারেন। সেরিন মনে রাখেন, একজন ভদ্রমহিলা, তার নাম শিরিন, সে ইউসিসিতে পড়ে। কোথায় পড়ে? ইউসিসিতে পড়ে। শিরিন কোন জায়গায় পড়ে? ইউসিসিতে পড়ে, ইউসি 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 ইউসি, ইউসিসিতে পড়ে, ঠিক আছে, ইউসিসিতে পড়ে। প্রোলিন, প্রোলিনটা কই? এই যে প্রোলিন, মনে রাখেন পলি এমন একটা কাজ করছে যা মানিজ্যতার নাই, ঠিক আছে, একদম সিসি, একদম সিসি অবস্থা, সি 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 সি, এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। তো স্টপ কোড কয়টা? স্টপ কোড কয়টা? এই তিনটা হচ্ছে স্টপ কোড, এই তিনটা হচ্ছে স্টপ কোড, এই তিনটা হচ্ছে স্টপ কোড। সমাপ্তি কোডন, সমাপ্তি কোডন, ইউএ ইউএজি ইউজিএ, এই যে এ ইউজি মিথিওনিনকে কোড করে, মিথিওনিনকে কোড করে। স্টার্ট কোডন বা সূচনা কোডন, স্টার্ট কোডন বা সূচনা কোডন। আমাদের ক্লাস এই মুহূর্তে শেষ মুহূর্তে আছে, হ্যাঁ ভালো। তো যদি কারো কোনো মন্তব্য থাকে ক্লাস সম্পর্কে চাইলে বলতে পারেন, আমি 1 থেকে 2 মিনিট আপনার সাথে যুক্ত আছি, 1 থেকে 2 মিনিট আপনার সাথে যুক্ত আছি। আপনাদের সাথে আমার এই চ্যাপ্টারের জার্নি শেষ হয়ে গেল। আজকে আমি এমসিকিউ সলভ করাই নাই, বাট আমি আফটার অল আপনাকে কিন্তু বলে দিছি এই যে সিকিউ কী কী আসবে, সিকিউ কী কী আসবে, এবং এমসিকিউর জন্য যেটা বলি, এমসিকিউর জন্য হচ্ছে আঁকানো লাইনগুলো পড়বেন। এমসিকিউর জন্য আমি যে আঁকানো লাইনগুলো দিছি, আঁকানো লাইনগুলো আছে, এই আঁকানো বা দাগানো লাইনগুলো পড়বেন, দাগানো লাইনগুলো পড়বেন। এবং আমি তো আপনাকে এমসিকিউ সলভও করাইছি, আমি কিন্তু আপনাকে এমসিকিউ কী করাইছি? সলভও করাইছি। এমসিকিউ কী করাইছি? সলভও করাইছি ক্লাসের সাথে সাথে। আর সময় স্বল্পতার কারণে আমি এমসিকিউ সলভ করাইতে পারলাম না, আমি তো সিকিউ সাজেশন আপনাকে দিয়ে দিছি ওভারঅল। তো দ্যাটস অল অ্যাবাউট মি। আমি কোষ্ঠসানে থাকার চেষ্টা করব, আমি হয়তো কোষ্ঠসানে থাকবো, বাদ বাকি চ্যাপ্টারে থাকবো কিনা আমি জানি না আসলে, অ্যাকচুয়ালি কোষ্ঠসানে আমি থাকবো ইনশাল্লাহ, কোষ্ঠসানে আমি থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এই ক্লাস আরেকটা দিন নিব প্লিজ প্লিজ। কেন? ক্লাস তো শেষ হয়ে গেছে, ক্লাস তো শেষ হয়ে গেছে, আমি তো পড়াইলাম সব কিছুই।
এমসিকিউ মেইন বই থেকে প্র্যাকটিস করেন, মেইন বই থেকে প্র্যাকটিস করেন, বা গাইড কিনতে চাইলে বাজার থেকে রয়্যাল গাইড কিনে নিতে পারেন, অসুবিধা নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো আবারও দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে অন্য কোনো এক সময়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।